আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের আজকের অতি কাঙ্ক্ষিত অ্যাকাউন্টিং এর সাজেশন ক্লাসে। তোমাদের সামনে টেস্ট পরীক্ষা যাদের এইচএসসি 26 ব্যাচ তাদের জন্য কিন্তু এটা খুবই একটি স্পেশাল আয়োজন এবং এটি সকলের জন্য উন্মুক্ত। তো তোমরা কে কোথায় আছো, কেমন আছো, দ্রুত আমাদের ক্লাসে জয়েন করে ফেলো এবং আমরা অতি দ্রুত ক্লাসটা শুরু করব। সো ইট ইজ অ্যান ওপেন ফর অল ক্লাস। আজকে এই ক্লাসটা সকলের জন্য উন্মুক্ত। সো তোমরা একটু দ্রুত জয়েন করতে হবে এখন। এবং আমাদের আজকে ক্লাসে আমরা এত ডিটেইলসে আলোচনা করব যে আমাদের কোন অধ্যায়ে কোন টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ইন ডিটেইলস এই আলোচনায় তোমাদের অ্যাকাউন্টিং এর যত ভয় আছে সমস্ত ভয় ইনশাআল্লাহ আজকে কেটে যাবে। তো দ্রুত তোমরা মেনশন করো। সাইমা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওফ সাইমা, থ্যাংক ইউ ভেরি মাচ। দোলা, তোমরা কে কোথায় আছো, তোমাদের কার কি অবস্থা, তোমরা দ্রুত আজকে ক্লাসে আমাদের জয়েন করে ফেলো এবং আমাদের খুব ডিটেইলস আলোচনা হবে। সো আমি প্রশান ওয়ালাইকুম আসসালাম, প্রভা ওয়ালাইকুম আসসালাম, দোলা ওয়ালাইকুম আসসালাম। এবং আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, আজকে ক্লাসটা আমাদের কোথাও শেয়ার করতে হবে না। আমরা অনেক সময় বলি না যে ক্লাস শেয়ার করো, পিডিএফ পাবা। ইটস অ্যান ওপেন গিফট ফর মি, তোমাদের সবার জন্য। আমাদের যত এনালাইসিস আজকে ক্লাসে দেখানো হবে এই পিডিএফটা তোমরা আমাদের এই আজকের ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবা এই পিডিএফটা। সো তোমাদের এরকম কোনো প্যারা দিব না। অনেকে আমরা বলি যে ভিডিও শেয়ার করো তোমরা পেয়ে যাবা, এরকম কোনো কিছু নাই। এই পিডিএফটা সকলের জন্য উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঋতু ওয়ালাইকুম আসসালাম, সাইমা ওয়ালাইকুম আসসালাম, মিয়া ভাইয়া আজকে না, ওফ থ্যাংক ইউ ভাইয়া। রাহিমুর রহমান ভাইয়া আসসালামু আলাইকুম, প্রশান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তাসমিয়া ওয়ালাইকুম আসসালাম, ঋতু ওয়ালাইকুম আসসালাম। তো সবাই দ্রুত তোমরা মেনশন করো তোমার বন্ধু বান্ধবের এবং তোমরা তোমাদের টাইম লাইন এটা চাইলে শেয়ার করতে পারো আমাকে যদি ভালোবেসে থাকো। এবং তোমরা তোমাদের সমস্ত বন্ধু বান্ধব সব জায়গায় তোমরা মেনশন করে দাও আমাদের আজকে এই ক্লাসের কথা এবং আমি হয়তো 1-2 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে ফেলবো। সো অ্যাট দ্য ভেরি বিগিনিং আমি আমার ক্লাসের কিছু কন্টেন্ট নিয়ে আমি কথা বলি যে আজকে ক্লাসটা আমরা কিভাবে সাজানো হয়েছে। প্রথমত আমাদের অ্যাকাউন্টিংয়ে প্রত্যেকটা অধ্যায় যেহেতু আমাদের ফুল সিলেবাস, সো আমি ফার্স্ট পেপারে 10টা অধ্যায় আছে। সো এই 10টা অধ্যায়ের আমরা প্রথমে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা অধ্যায়ে কতে কি ধরনের প্রশ্ন আসবে, খতে কি ধরনের প্রশ্ন আসবে এবং গতে কি ধরনের প্রশ্ন আসবে, পুরা সৃজনশীল আমি তোমাদেরকে একদম এলাবোরেটলি ব্যাখ্যা করে বুঝাই দিব। এবং ইনশাআল্লাহ তোমাদের আজকের ক্লাস যদি তোমরা করো তাহলে এইচএসসি এই যে টেস্ট পরীক্ষায় অ্যাকাউন্টিং এ তোমাকে এ প্লাস পাইতে, পাস না কিন্তু 50ও বলি নেই, 60-70 বলি নেই, কিন্তু 80-র উপরে তোমাদের পাওয়া ইনশাআল্লাহ হাতের মুড়ির মতো হয়ে যাবে। সো তোমরা দ্রুত ক্লাসটা করো এবং ক্লাসটা শেয়ার করে দাও সবার সাথে, তোমাদের বন্ধু বান্ধব সবাইকে মেনশন করো, ক্লাসটা শেয়ার করো। হ্যাঁ, আর এমসিকিউ সাজেশনের জন্য আমাদের একটা ওয়ান শট ক্লাসের আমি তোমাদের জন্য আয়োজন করব যেখানে আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার থ্রোলি আলোচনা করব। এই ওয়ান শট ক্লাসে কি ধরনের এমসিকিউ আসবে, এমসিকিউ কোশ্চেন সলভ করা সহ। সো ইট ইজ গোয়িং টু টেক সাম টাইম, যেহেতু আমরা 100টা 50টা এমসিকিউ এরকম সলভ করব। সো ইট ইজ গোয়িং টু টেক টাইম। সো ইনশাআল্লাহ তোমরা এই মাসের মধ্যেই এমসিকিউ একটা ওয়ান শট ক্লাস প্লাস সাজেশন ক্লাস আমার কাছ থেকে পেয়ে যাবা। সো আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার নিয়ে। সেকেন্ড পেপার নিয়ে আলোচনা আমরা বুধবার কিংবা বৃহস্পতিবারে আমরা করব। সো কেন অনেকে মনে প্রশ্ন যে ভাই কেন আপনি সেকেন্ড পেপার এই ক্লাসে আলোচনা করলেন না? এক ক্লাসে তোমাকে আমি যদি 2টা পেপার আলোচনা করি আমি 2টাতেই ফোকাস করতে পারবো না। আমি এটাতে 50%, এটাতে 50% দিতে হবে। সো আমি একটা ক্লাস নিব, আমারই কষ্ট হচ্ছে, আমারই বেশি স্লাইড বানাইতে হবে। সো আমি একটা ক্লাস নিব ভাই, আমি একটা ক্লাস আমার 100% দিব তোমাদের জন্য, তোমরা অ্যাকাউন্টিং এ ফাটাফাটি রেজাল্ট করতে পারো। সো এই যে পরে অ্যাকাউন্টিং এর আরেকটা ক্লাস নিব, এখানে দেখা যাবে আমারই বেশি কষ্ট করতে হয়েছে। সো আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি
সো আমাদের প্রথমেই দেখি আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে কি কি অধ্যায় আছে। হিসাব বিজ্ঞান পরিচিতি আছে, হিসাবের বইসমূহ আছে, ব্যাংক সমন্বয় বিবরণী আছে, রেওয়া মিল আছে, হিসাব বিজ্ঞানের নীতিমালা আছে, প্রাপ্য হিসেবে হিসাব রক্ষণ আছে, কার্যপত্র আছে, দৃশ্যমান অদৃশ্যমানে সম্পদে হিসাব রক্ষণ, যেটাকে আমরা বলি হচ্ছে অবচয়, যেটাকে কি বলি আমরা, যেটাকে বলি অবচয়, অবচয় আছে। আর্থিক অবস্থা বিবরণী আছে বা আর্থিক বিবরণী, যেটা আমার কাছে দুইটা অ্যান্সার করা কম্পালসারি। এখান থেকে আমার দুইটা প্রশ্ন আসবে এবং এই দুইটা তোমাকে অ্যান্সার করতেই হবে। তুমি যদি 7টা সৃজনশীল অ্যান্সার করতে চাও, এখান থেকে তোমাকে দুইটা সৃজনশীল অ্যান্সার মাস্ট করতেই হবে। এবং একটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। সো তোমরা যারা ইতিমধ্যে টেস্ট পেপার কিনার বা তোমাদের যে কম্প্যাক্ট বুক ইত্যাদি যে কেনার চিন্তা ভাবনা করো, সো দেখা যাবে তোমাকে এই শর্ট সিলেবাসের বহির্ভূত যে সকল অধ্যায়গুলো আছে, সেই অধ্যায় থেকে তোমাকে প্রপার নলেজটুকু তারা দিতে পারবে না। কারণ শর্ট সিলেবাসে তো আমাদের বিগত প্রায় 5 বছর ধরে পরীক্ষা হচ্ছে। তো এই শর্ট সিলেবাসে বাহিরের টপিক থেকে, বাহিরের অধ্যায়গুলোর কোন কোন টপিক ইম্পর্টেন্ট, ক এর জন্য কি অ্যানালাইসিস, খ এর জন্য কি অ্যানালাইসিস এবং গ এর জন্য কি অ্যানালাইসিস, আমরা আজকে ক্লাসে পুরো বিস্তারিত আলোচনা করব। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা শুরু করতেছি। সো আমাদের এই ক্লাসের স্পন্সর করেছে বা আমাদের এই ক্লাসের আয়োজন হচ্ছে আমাদের আর্টস অ্যান্ড কমার্স পাঠশালার তোমাদের জন্য পাওয়ার প্লে প্রোগ্রাম। সো এই পাওয়ার প্লে প্রোগ্রাম হচ্ছে একটা কম্প্যাক্ট প্রিপারেশন কোর্স। এই কোর্সের মাধ্যমে তুমি আর্টস এবং কমার্সের সকল সাবজেক্টগুলো পেয়ে যাবা মাত্র 1650 টাকায়। ঠিক আছে? সো তোমরা দ্রুত এনরোল করবা যারা এই ফুল সিলেবাস একসাথে চাও, যারা ফুল সাবজেক্ট একসাথে চাও, সো এরা এই কোর্সে অ্যাপ্লাই করবা। এবং আমি তোমাদের একটা সতর্কীকরণ বার্তা দিচ্ছি, একটা সতর্কীকরণ বার্তা থাকবে আমাদের ক্লাসের মাঝামাঝি বা শেষের দিকে। এটা সবাই শুনবা। আমি নিজে এটার ভুক্তভোগী ছিলাম, আমার পরবর্তী যে সকল শিক্ষার্থীরা আসছে তারা সবাই এটার ভুক্তভোগী ছিল। তো তোমরা এই সতর্কী বার্তাকরণ খুব মনোযোগ দিয়ে শুনবা, তোমরা ভালো কিছু করতে পারো, তোমরা যাতে এই ফাঁদে, এই ধরনের প্ররোচনায় পড়ে প্রতারিত না হও। ওকে, সো আমাদের আজকে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে হিসাব বিজ্ঞানের পরিচিতি। এটা হচ্ছে আমাদের অধ্যায় 1। সো আমি ইনশাল্লাহ আমাদের ক্লাসের শেষের দিকে আমি এটাও আলোচনা করে দিব যে তোমার ফুল সিলেবাসে অ্যান্সার না করেও তুমি কিভাবে A+ পেতে পারো, উইচ ইজ মোর ইম্পর্টেন্ট, তাই না? আমরা চিন্তা করি কি ফুল সিলেবাস অ্যান্সার করব, ফুল সিলেবাস আমি কিভাবে A+ পাবো, ভাইয়া 10টা অধ্যায় না, তুমি ভাইয়া আরামসে 5টা অধ্যায় পড়েও, তুমি 10টা থেকে 5টা অধ্যায়, 5টা অধ্যায় পড়েও তুমি কিন্তু A+ পেতে পারো অ্যাকাউন্টিং এ, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে ইন্ডিভিজুয়ালি। সো ওগুলাও আমরা আসলে অ্যানালাইসিস করবো আজকে ক্লাস শেষে। সো আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি যদি এই অধ্যায়টার অনেকগুলো টপিক আছে, অনেকগুলো দেখবা শুধু যারা বিভিন্ন বই ইউজ করো, অক্ষরপত্রে বই আছে এবং বিভিন্ন স্যারদের বই আছে সম্মানিত, অনেক এক্সেস তথ্য দেওয়া। তো সমস্যা হচ্ছে আমরা এক্সেস তথ্যটা এই সময় এসে পড়বো না। আমার এখন সামনে টেস্ট পরীক্ষা, টেস্টের পর কিছু কলেজের মডেল টেস্ট হয়, এরপর কিন্তু আমার ডিরেক্ট HSC পরীক্ষা। সো আমি এই গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো পড়বো যেগুলো আমার MCQর জন্য এবং সিকিউর জন্য, এই দুইটার জন্যই অ্যাপ্লিকেবল, আমি ওই সকল গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করবো। আমি তোমাকে লিখে দিচ্ছি, এই ভিডিওটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি সিগনেচার দিয়ে দিচ্ছি যে আমি যে টপিকগুলো দিয়েছি তোমাদেরকে, এই টপিকের বাহিরে তোমাকে প্রশ্ন কোনো কলেজে টেস্ট পরীক্ষায় করবে না, করার কোনো সুযোগ নেই। সো ইট ইজ অল অ্যাবাউট অফ হাউ ইউ অ্যানালাইসিস ইট। তোমরা যারা, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, তোমরা যারা নোট করতে চাও নোট করতে পারো, কিংবা তোমার ভিডিওটা দেখতে পারো, তোমাদের ইনশাল্লাহ পিডিএফটা পেয়ে যাবা। সো গুরুত্বপূর্ণ মধ্যে প্রথমেই আসছে লেনদেন চিহ্নিতকরণ। ভাই লেনদেন চিহ্নিতকরণ মানে হচ্ছে কোনটা লেনদেন নয়, আমরা এটা নিয়ে আলোচনা করি। সো যেরকম লেনদেন কোনগুলো, যেগুলো আমাদের আর্থিক অবস্থায় A = L+OE এই যে সমীকরণে প্রভাব ফেলে, এই ধরনের লেনদেনগুলোকে আমরা বা ঘটনাগুলোকে আমরা লেনদেন হিসেবে লিপিবদ্ধ করি। যেগুলো আমার এই সমীকরণে কোনো প্রভাব ফেলে না, আর্থিক কোনো আদান প্রদান হয় নাই, বকেয়া বা অগ্রিম কোনোটাই কিছু হয় নাই, সেগুলোকে আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করি না। সো এই যে লেনদেন চিহ্নিতকরণ এবং চিহ্নিতকরণ করা নয়, এই জিনিসটা আমাদের প্রথমেই আসবে আমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে। এরপর হিসেবে শ্রেণী বিভাগ। ভাইয়া শ্রেণী বিভাগের যখন আমি কথায় আসি, শ্রেণী বিভাগের দুইটা পদ্ধতি আছে বা দুইটা বিভাগ আছে শ্রেণী বিভাগ। একটা হচ্ছে আধুনিক পদ্ধতি আর একটা হচ্ছে সনাতন পদ্ধতি। তো সনাতন পদ্ধতিটা একটু ক্রিটিক্যাল, ব্যক্তিবাচক হিসাব, অব্যক্তিবাচক হিসাব, নামিক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, অনেক ধরনের একটা ক্রাইটেরিয়ার মধ্যে আমরা ফালাই দিই। সো ওগুলো নিয়ে আমি আলোচনা করব না, কারণ সনাতন পদ্ধতিটা তোমাদের এখনকার সময়ের ক্ষেত্রে
মানে অ্যাপ্লিকেবল না। সো আমাদের যদি ভাইয়া হিসাবের শ্রেণী বিভাগ পড়তে হয়, আমি পড়বো হচ্ছে আধুনিক শ্রেণী বিভাগটা। কোন শ্রেণী বিভাগ আমরা পড়বো? আমরা পড়বো আধুনিক শ্রেণী বিভাগ। সো আধুনিক শ্রেণী বিভাগটা কেন ইম্পর্টেন্ট সেটা হইতেছে, আমাকে একটা মনে করো আমরা এটা কিভাবে পড়বো, মনে করো তোমাকে বলা হইলো নগদে আসবাবপত্র ক্রয়, যাবে কি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সো আসবাবপত্র ডেবিট হওয়ার কারণে কি হয়েছে, সম্পত্তি বৃদ্ধি পাইছে A+, এবং ক্রয় করার কারণে নগদ অর্থ কমে গেছে A-। সো আমি আলটিমেটলি এই জিনিসটাই হচ্ছে আধুনিক শ্রেণী বিভাগ, যে তোমার হিসাব সমীকরণে কি প্রভাব পড়তেছে, এটা কি সম্পত্তি, এটা কি দায়, নাকি এটা মালিকানা সত্ত্ব। সো মালিকানা সত্ত্বের মধ্যে আবার কিন্তু ক্রাইটেরিয়া আছে, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এগুলো আছে। সো আমি চাইলে এগুলো দেখাইতেও পারি, বলতে পারি যে সেবা আয় একটা আয় হিসাব, এটাও দেখাইতে পারি। চাইলে আমি সেখানে মালিকানা সত্ত্বেও লিখে দিতে পারি, কোনো আপত্তি নেই, তুমি যেটাই লিখবা সেটাই রাইট। কিন্তু আধুনিক শ্রেণীবাচক হিসাবটা আমার জরুরি, সনাতনটা লাগবে না। ডিরেক্ট বলে দিলাম, সনাতনটা ইউজুয়ালি আমাদের আসে না, সো আমরা সনাতনটা চাইলে স্কিপ করতে পারবো। প্রারম্ভিক এবং সমাপনী মূলধনের পরিমাণ। ভাইয়া প্রারম্ভিক ও সমাপনী মূলধনের পরিমাণ আমরা অনেকেই জানি, যে প্রারম্ভিক বা সমাপনী মূলধনের পরিমাণ কিভাবে নির্ণয় করি, একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে যে প্রারম্ভিক অথবা সমাপনী মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক অথবা সমাপনী মোট দায়। এই সূত্রটা ভাইয়া আল্লাহর ওয়াস্তে একটু কঠিন ভাবে পড়বা বা একটু কঠিন ভাবে মুখস্থ রাখার চেষ্টা করবা, কারণ এই সূত্রটা ইউজুয়ালি আমাদের ক নাম্বার প্রশ্ন জানতে চায়, কিংবা আমার হিসাব বিজ্ঞানের বাকি অধ্যায়গুলোতেও প্রারম্ভিক মূলধনের পরিমাণ, সমাপনী মূলধনের পরিমাণ আমার জানা থাকা প্রয়োজন। সেই ক্ষেত্রে আমার এই সূত্রটা মাথায় রাখতে হবে, প্রারম্ভিক মূলধন বলুক বা সমাপনী মূলধন বলুক, দুইটা ক্ষেত্রেই সূত্র এক, প্রারম্ভিক বা সমাপনী মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক বা সমাপনী মোট দায়। দুইটা ক্ষেত্রে সেম সূত্র, মোট সম্পদ থেকে মোট দায়টা আমি বাদ দিয়ে দিব। ওকে, হিসাব সমীকরণের প্রভাব, এইটাকে ভাই একটু স্টার দিয়ে রাখো। হিসাব সমীকরণের প্রভাবটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এটাই আমাকে গ নাম্বারের জন্য আসবে। আমি দেখাবো ক খ গতে কি কি প্রশ্ন আসবে সেগুলো দেখাবো। হিসাব সমীকরণের প্রভাবে মূলত একটা বড় ছক করতে হয়। একটা লেনদেন, আমার সম্পত্তি, আমি এখানে বললাম না সম্পত্তি বৃদ্ধি, সম্পত্তি হ্রাস, এই জিনিসটাই খালি আমি একটা ছকের মধ্যে নাম্বারিক্যালি ক্যালকুলেশন করে দেখাই দিচ্ছি। সো হিসাব সমীকরণের প্রভাবটাই হচ্ছে আমার এই অধ্যায়ের মুখ্য আকর্ষণ। সো এইটা তোমরা একটু ভালো করে পড়বা, এইটা আমাদের খ বা গ এর জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আসবেই, হয়তো খতে দিবে, না হলে গতে দিবে, লিখে রাখতে পারো। যা যা বলতেছি লিখে রাখবা, ভুল হইলে এসে আমাদের বলবো ভাই আপনি ভুল বলছেন, ঠিক আছে। মালিকানা সত্ত্বের পরিমাণ, ভাই মালিকানা সত্ত্বের পরিমাণ কিভাবে বের করবো সেগুলো তোমাদের জানতে হবে, যে মালিকানা সত্ত্বের সূত্র কি, ঠিক আছে। আমাদের এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। মালিকানা সত্ত্বের পরিমাণ ইউজুয়ালি কতে জানতে চায়। সো মালিকানা সত্ত্বের পরিমাণ কত আমরা বের করব, বা আমাদের প্রারম্ভিকে মালিকানা সত্ত্ব কিরকম ছিল, সমাপনী, এই জিনিসটা তোমার একটু লাগবে। এরপর হচ্ছে মোট পরিমাণ জানতে চাওয়া, কোনো কিছুর মোট পরিমাণ আমাকে জানতে চাইতে পারে এই অধ্যায়ে। এই অধ্যায়ে আমাদের অনেকগুলো, যদি আমরা একটু লক্ষ্য করি, অনেক যেরকম নমুনা অঙ্ক আছে, অনেক সৃজনশীল অঙ্ক আছে বিভিন্ন বইয়ে, বা বোর্ড প্রশ্ন তোমরা গিয়ে দেখো, মোট পরিমাণটা জানতে চায়। সো মোট পরিমাণটা কি, তোমাকে বলা হইলো যে উক্ত হিসাবগুলোর মধ্যে, প্রশ্নে ক নাম্বারে বলা হইলো উক্ত হিসাবগুলোর মধ্যে মোট বিক্রয় পরিমাণ কত, উক্ত হিসাবগুলোর মধ্যে মোট নগদের পরিমাণ কত, উক্ত হিসাবগুলোর মধ্যে মোট বিনিয়োগের পরিমাণ কত। সো তোমাকে ক নাম্বারে কিন্তু এগুলো জানতে চাইতে পারে। সো এই জন্য মোট পরিমাণটা, আজকে সেটা নগদের হোক, ব্যাংকের হোক, বিনিয়োগের হোক, ক্রয়ের হোক, বিক্রয়ের হোক, এগুলো তোমার জানা থাকাটা প্রয়োজন। যে আমি ওইখান থেকে ক্রয়গুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি, বিক্রয়গুলোকে আলাদা আলাদা করে যোগ করে খালি ক নাম্বারে বসাই দিব, দ্যাটস দ্য ফ্যাক্ট। 2 নম্বরের জন্য আমি বেশি হেডেক নিব না। কিন্তু এখানকার টুইস্ট আছে, আমি ভাই এখানে মোট পরিমাণ বলছি, আমি কিন্তু এখানে নিট পরিমাণ বলি নাই। তোমরা যখন কিছু টেস্ট পেপার দেখবা বা কিছু কম্প্যাক্ট বই দেখবা, সেখানে তারা করে কি, মোট পরিমাণ থেকে তোমার ধারে কি অলিখিত ধারে এগুলাকে আনে না। কিন্তু ভাই মোট যখন বলবে, অলওয়েজ রিমেম্বার, কোন মোট যখন বলা হবে, মোটের মধ্যে নগদ হিসাবগুলোও আসবে, সেই হিসাব সংশ্লিষ্ট, এবং ধারে হিসাবগুলোও আসবে। এটা হচ্ছে একটা রুলস, ঠিক আছে। মোট যখন বলবে আমার দুইটাই আসবে,
এটা আমাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো মোটের ক্ষেত্রে আমার নগদ বা ধারে ডাজন্ট ম্যাটার, মোটের ক্ষেত্রে আমি নগদ এবং ধারে দুইটাই আনবো। নিট যখন বলবে তখন ভিন্ন কেস, আমরা তখন নিট বললে নগদ থেকে ধারে বাদ দিয়ে দেখাই। তোমার নিটটা এই অধ্যায়ের ক্ষেত্রে প্রয়োজনীয় না, মোটটা প্রয়োজন এবং মোটটা অ্যানালাইসিস তোমাকে আমি দেখাই দিলাম। লাস্ট হচ্ছে জাবেদা। এখন জাবেদাটা এই অধ্যায়ের ক্ষেত্রে খ বা গতে আসে। সো জাবেদার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে জাবেদার ব্যাখ্যা দেওয়া। সো এটা নিয়ে অনেকে কনফিউশন থাকো, ভাইয়া জাবেদার ব্যাখ্যা কি দিব না দিব না, কারণ জাবেদার ব্যাখ্যার উপর একটা নাম্বার ভ্যারি করে। তোমার যদি গতে আসে, গতে কয় নাম্বার? 4 নাম্বার, বা খতে আসো, খতে 4 নাম্বার। সো তুমি যদি জাবেদার ব্যাখ্যা না দাও তোমাকে 1 নাম্বার টাস করে কেটে দিবে। কিন্তু ব্যাখ্যা দিবা কি দিবা না এইটা নির্ভর করবে প্রশ্নের ওপর, প্রশ্নে কি চাইছে। প্রশ্নে যদি বলা হয় যে ব্যাখ্যা সহ জাবেদা প্রদান করো, তাহলে তো ব্যাখ্যা দিবা। যদি বলা হয় জাবেদা প্রদান করো, ব্র্যাকেটে বলে দিব ব্যাখ্যা ব্যতীত, তাহলে তুমি ব্যাখ্যা দিচ্ছ না। কিন্তু ব্যাখ্যার কথা প্রশ্নে বলাই নেই, জাবেদার কথা বলা আছে, কোনো ব্যাখ্যার কথা প্রশ্নে বলা নাই, তাহলে ভাই তোমাকে ব্যাখ্যা দিতে হবে। মাথায় রাখো, যদি ব্যাখ্যার কথা প্রশ্নে নাই বলা থাকে তাহলে ব্যাখ্যা তোমাকে দিতে হবে। এখন ব্যাখ্যা কি দিব? এক নানা মনির নানা মত, ব্যাখ্যা ওই লেনদেনের হিসাবটাই বসাই দিবা। মনে করো নগদে আসবাবপত্র ক্রয়, জাবেদা কি? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদে হিসাব ক্রেডিট। তুমি ব্যাখ্যা কি দিবা ভাইয়া? নগদে আসবাবপত্র ক্রয়, শেষ। তুমি এত মুখস্থই করতে যাবা না, তোমার লেনদেন যেটা ছিল লেনদেনটা এসে বসাই দিলে নাম্বার পেয়ে যাবা। তুমি কেন এক্সট্রা প্রেশার নিতেছো? সো এটা হচ্ছে ব্যাখ্যার মেইন কনসার্ন। সো এইগুলো হচ্ছে আমার গুরুত্বপূর্ণ টপিক। আমরা এই 1 নম্বর অধ্যায় থেকে কি কি পড়বো। এখন অনেকে বলতে ভাই আপনি একটা অধ্যায়কে গুরুত্ব কেন বেশি দিচ্ছেন? এখান থেকে আমার শিওর শট একটা সৃজনশীল আসবেই, এবং যেটা তোমার হাতের নাগালে, এই জন্য আমি এটাকে বেশি গুরুত্ব দিই। তোমরা ব্যাংক সমন্বয় বিবরণী, হিসাব বিজ্ঞান পরিচিতি, দুইটা অধ্যায় পাশাপাশি রাখো। বুকে হাত রেখা বলো তো ভাইয়া তুমি কোন অধ্যায়টা বেশি ভালো মতো পারো? অবভিয়াসলি ব্যাংক হিসাব বিজ্ঞানের পরিচিতিটা ভালো পারো। সো আমার একটা অধ্যায় শিওর শট, এই অধ্যায় তুমি যখন প্র্যাকটিস করবে না, ক্রিয়াতে তুমি নেগলেক্ট করে যাবা, পরীক্ষা হলে পেঁচায় প্রশ্ন আসলে তুমি কনফিউজ হয়ে যাবা। ঠিক আছে? সো আমি একটু দেখি এই অধ্যায়ের আমার ক নাম্বার সৃজনশীলে কি কি প্রশ্ন আসবে। ইভেন তোমাকে এই ক নাম্বার সৃজনশীল আমি যা লিখে দিছি এর বাইরে থেকে কোনোভাবে সৃজনশীল প্রশ্ন আসবে না। তোমাকে যা লিখে দিছি এর মধ্যে থেকে ক নাম্বার প্রশ্ন আসতে হবে, এটা বাইরে কোনো সুযোগই নেই। প্রথম প্রশ্ন, প্রারম্ভিক ও সমাপনী মূলধনের পরিমাণ, অলরেডি তোমাকে বলছি। দ্বিতীয় নাম্বার কি আসতে পারে কতে? মোট বা নিট বিক্রয়ের পরিমাণ আসতে পারে। উত্তোলনের পরিমাণ, যেমন উত্তোলন তোমাকে বলা আছে নগদ উত্তোলনের পরিমাণ বললে অবভিয়াসলি রিমেম্বার আমি নগদ উত্তোলন প্লাস পণ্য উত্তোলন দুইটাই আনবো। উত্তোলনের কথা বললে আমি নগদ উত্তোলন এবং পণ্য উত্তোলন আমি দুইটাই আনবো। লেনদেন চিহ্নিতকরণ আসতে পারে ক নাম্বারে, যে উপরোক্ত দুইটা হিসাবের বা তিনটা হিসাবের বা উপরোক্ত হিসাবগুলোর মধ্যে কোনগুলো জাবেদা হবে না বা কোনগুলো লেনদেন নয় সেগুলো চিহ্নিত করো। এটা ক নাম্বারে খুব কমন একটা প্রশ্ন। সো এটা আমার কাছে আসতে পারে। এরপর আসতে পারে হচ্ছে 1 তারিখের জাবেদা, প্রারম্ভিক জাবেদা বলা হয় এটাকে। এটাকে কি বলা হয় ভাইয়া? এটা আরেকটা নাম হচ্ছে প্রারম্ভিক জাবেদা। প্রারম্ভিক জাবেদা জানতে যেতে পারে যে 1 তারিখে জাবেদা কি। মনে করো 1 তারিখে বলা হইলো যে নগদ 50,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, জাবেদা কি? সিম্পল জাবেদা, নগদ হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, এন্ড অফ ডিসকাশন। সো এটা হচ্ছে প্রারম্ভিক জাবেদা। সো এটা তোমাকে জাবেদা ছক অনুযায়ী করতে হবে। এইগুলো ইউজুয়ালি 2 নম্বরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, প্লাস ক নম্বরে আসে। মোট নগদ বা বিনিয়োগের পরিমাণ নির্ণয় করো, মাত্র বইলে আসলাম। যে কোনো কিছুর প্রারম্ভিক বা সমাপনী জের, যেরকম বলা হইলো যে নগদের প্রারম্ভিক জের বা সমাপনী জের কত। সো তুমি তখন একটু ক্যালকুলেশন করে চিন্তা করবা যে নগদ ডেবিট হয়েছে কয়বার, নগদ ক্রেডিট হয়েছে কয়বার। সো নগদ ডেবিট হয়েছে মনে করো 1 লাখ টাকা, নগদ ক্রেডিটের যোগফল হয়েছে 30,000 টাকা, তাহলে 1 লাখ থেকে 30,000 বাদ দিয়ে 70,000 টাকা নগদ, এটা সমাপনী উদ্বৃত্ত। সো তোমার এইটা তখন হচ্ছে সমাপনী জেডটা তুমি বের করতেছো, এগুলো তোমার ক নাম্বারে আসে। এবার মোট আয় ও মোট ব্যয়ের পরিমাণ, আমাকে বলা হইলো যে উপরোক্ত লেনদেনগুলোর মাধ্যমে বা উপরোক্ত ব্যবসায়িক লেনদেনগুলোর মাধ্যমে আমার কত টাকা আয় হয়েছে বা কত টাকা ব্যয় হয়েছে। এইগুলো তুমি আয়গুলো বা বিক্রয়গুলো যোগ করে আয় দেখাই দিবা, খরচগুলো যোগ করে ব্যয় দেখাই দিবা। এটা হচ্ছে ক নাম্বারের একদম সিম্পল সামারি। ওকে, এরপর খ নাম্বারটা দেখো। সৃজনশীলে খতে কি কি আসে? জাবেদা, ফার্স্টেই বলছি জাবেদা আসবে। হিসাব সমীকরণের প্রভাব, মোস্ট ইম্পর্টেন্ট, এইটা আমার খ নাম্বারে আসার চান্সেস আছে। এটা খ বা গ একটাতে আসবেই। হিসাবে আধুনিক শ্রেণী বিভাগ, মাত্র বইলা দিলাম। টেবুলার ছক, ভাইয়া হিসাব সমীকরণের প্রভাব
এবং টেবুলার ছক দুইটাই সেম মিনিং। হিসাব সমীকরণে প্রভাব এবং টেবুলার ছক এই দুইটাই সেম মিনিং, দুইটা সেম জিনিস, ভিন্ন নাম। হিসাব সমীকরণে প্রভাব, বারবার বলতেছি ভুলে যাও না, হিসাব সমীকরণে প্রভাব এবং টেবুলার ছক এই দুইটাই কি সেম জিনিস। আয় বিবরণী আসতে পারে, আয় বিবরণীতে আমি কি করবো ভাইয়া, মোট আয় থেকে মোট ব্যয় বাদ, মোট আয় থেকে মাইনাস মোট ব্যয়, শেষ। এটাকে অনেকে আর্থিক বিবরণীর মতো মানে খুবই ক্রিটিক্যাল চিন্তা করতে পারো, এত ক্রিটিক্যাল চিন্তা করার দরকার নেই। মালিকা সত্ত্বের পরিমাণ বের করতে বলতে পারে, মোট আয় বা খরচের পরিমাণ বের করতে বলতে পারে, সমীকরণ প্রমাণ করো a = l + oe। ভাইয়া এটাও কিন্তু এটার ভাই, এটাও কিন্তু এটার ভাই, এটা লিখে রাখো যে আমার তিনটা একই নাম, হিসাব সমীকরণে প্রভাব, টেবুলার ছক এবং আমার প্রমাণ করো যে a = l + oe, এটাও আমার এই তিনটা হচ্ছে ভাই বোন, এটা হচ্ছে ভাই বোন, আমাকে এটা একটু মাথায় রাখতে হবে এই জায়গাটায়। এরপর আসতেছে হচ্ছে স্বাভাবিক জের, মনে করো আমার সম্পদের জের কি ডেবিট, আয়ের জের কি ক্রেডিট, এইগুলাই আমি আলাদা ছক করে দেখাই দিব। এবং কোনো কিছুর পরিমাণ বা নিট পরিমাণ, আমি এখানে যেটা বললাম যে কোনো কিছুর মোট পরিমাণ বের করতে বলতে পারে, মোট আয় কত, মোট ব্যয় কত, মোট ক্রয় কত, মোট বিক্রয় কত, তোমাকে এগুলা বের করতে বলতে পারে। তুমি লিখে রাখো ভাইয়া, এই প্রশ্নের বাহিরে খতে কোনো ধরনের প্রশ্ন আসবে না, সম্ভবই না কোনো ধরনের প্রশ্ন আসার, ঠিক আছে? এগুলা বাহিরে কোনোভাবেই আসবে না। এবং আমার গতে কি আসতেছে দেখো, জাবেদা সেম, হিসাব সমীকরণের প্রভাব, আধুনিক শ্রেণী বিভাগ, টেবুলার ছক, আয় বিবরণী, মালিকা সত্ত্ব বিবরণী, মোট আয় খরচের পরিমাণ, প্রমাণ করো = l + oe, স্বাভাবিক জের, কোনো কিছুর নিট পরিমাণ। আলটিমেটলি খ এবং গ দে বোথ আর মানে কম্পিটেবল, খতে যা আসতে পারে গতেও সেগুলো আসতে পারে, গতে যেটা আসতে পারে খতেও সেগুলো আসতে পারে। তার মানে আলটিমেটলি তুমি একটা স্লাইড, হয়তো গ এর জন্য স্লাইডটা কিংবা খ এর জন্য স্লাইডটা, একটা স্লাইড তুমি যদি প্রপারলি পড়ো তাহলে সেই স্লাইডটাই তোমার খ এবং গ দুইটার জন্যই কাজ করে যাচ্ছে। এইটুক আমাদের প্রথম অধ্যায় নিয়ে, এইটুক বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও। আমাদের প্রথম অধ্যায় ভাই বিশ্বাস করো স্লাইডে যা দিছি এর বাইরে একটা প্রশ্ন আসার কোনো সুযোগ নাই, যা দিছি এর বাহিরে তোমার একটা প্রশ্ন আসারও সুযোগ নাই। তোমরা আমাকে বলো এটা সব বুঝতে পেরেছি কিনা। এটা ফার্স্ট পেপার, হ্যাঁ ওকে ভাইয়া ভুলেছে না, আরে ভাইয়া তোমাদের কেন ভুলবো, তোমরা সবাই বুঝতে পারছো কিনা এটা বলো। ভুল মাইশা তুমি কি মজা নাও? আমরা সবাই বুঝতে পেরেছি কিনা, সবাই একটু দ্রুত কমে শোনো। অলওয়েজ রিমেম্বার যে কিছু মানে স্টুডেন্ট থাকবে কারো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে যে ভাইয়া কোনটা কি বুঝতেছি না, ফিল ফ্রি টু আস্ক মি। ওপেন ডিসকাশন ক্লাস, কোনো সময় সাপেক্ষ নাই, তোমার যে কোনো বিষয় ভাইয়াকে জিজ্ঞাসা করতে পারো, কোনো প্যারা নাই। সাজ্জাদ ভাইয়া সেকেন্ড পেপার, ভাইয়া ইউজুয়ালি কি আমাদের সেকেন্ড পেপার আমি কাজ করতেছি, সো আমার দেখা যায় আমি যখন একটা ক্লাস নিব তখন ওই ক্লাসটা আমার এমন ভাবে নিতে হবে যাতে সেই ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম না থাকে। যেরকম এই একটা স্লাইড তোমরা দেখতেছো ভাইয়া যে আরে ভাইয়া একটা স্লাইড পড়াইতেছে কত মজা, কিন্তু এই স্লাইডটা পড়াইতে গিয়ে আমার অনেক প্যারা হয়েছে, কারণ আমি বিগত প্রায় 15-20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করছি এবং এই কোশ্চেন অ্যানালাইসিস করার পর আমি কিন্তু ওই জিনিসটায় আসছি। তো তোমরা ইনশাআল্লাহ সেকেন্ড পেপার পাওয়া যাবা বুধ বা বৃহস্পতিবারের দিকে, টেনশন নেওয়ার কিছু নাই। সেকেন্ড পেপার নিয়ে ভাইয়া দেখা যেতেছে, বললাম না যে কি রে ভাই সবাই কি সেকেন্ড পেপার খালি এক্সামে, টেস্ট পরীক্ষা কি ফার্স্ট সেকেন্ড পেপার মিলায়া হয় না?
কি সেটাই তো জানি, ফার্স্ট সেকেন্ড পেপার মিলানো হয়। তো সেকেন্ড পেপারও আসবে, সেকেন্ড পেপার আমরা পড়বো ইনশাল্লাহ। তোমরা হয়তো বুধবার বা বৃহস্পতিবারে সেকেন্ড পেপারের কিছু সিকিউ সহ আমি একদম ডিটেলসে দিয়ে দিব, ঠিক আছে? এগুলো নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা ওকে, কি রে ভাই সবার সেকেন্ড পেপার, কি করো সারা জীবনে? আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের নাম আমাদের হিসাবের বইসমূহ। আমি তোমাকে আগেই বলে দিই, এই হিসাবের বইসমূহ অধ্যায় থেকে আলটিমেটলি দুইটা কোশ্চেন আসে। কয়টা প্রশ্ন আসবে? দুইটা প্রশ্ন আসবে। একটা হচ্ছে তোমার হিসাব বিজ্ঞানের তোমার ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা এই অ্যাঙ্গেলে। আরেকটা হচ্ছে তোমার খুচরা নগদান হিসাব নিয়ে জাবেদা নিয়ে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই আছে আলাদা আলাদা। আমি কি কইছি এক আল্লাহ, আমি কাদেরকে পড়াই মাঝে মধ্যে মনে নিজের মাথায় নিজে বাড়ি দিই। দুইটাই তো ভাইয়া। সো আজকে ফার্স্ট পেপার, বুধবার বৃহস্পতিবার সেকেন্ড পেপার, এরপর তোমাদের নেক্সট উইকে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা মিলিয়ে তোমাদের এমসিকিউ ম্যারাথন ক্লাস, ওয়ান শট ক্লাস, যেখানে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং তোমাদের এমসিকিউ নিয়ে সেখানে সমস্ত ধরনের সমস্যার সলভ আউট হয়ে যাবে। ওকে, হিসাবে বৈষম্য নিয়ে ভাইয়া একদম সিম্পল কথায় জাবেদা আমার মেইন টার্গেট। জাবেদা আসবে এখান থেকে। বিশেষ জাবেদা, সো বিশেষ জাবেদা বলতে আসলে বিশেষ জাবেদা 6 প্রকার আছে। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। সো আমার বিশেষ জাবেদা থেকে একটা জিনিস মনে রাখবা, ক্রয় এবং বিক্রয় জাবেদা আসবে, আরেকটা আসবে হচ্ছে নগদ প্রাপ্তি প্রদান জাবেদা আসবে। এই দুইটা জাবেদা, এই চারটা জাবেদা আসবে, এটা একটু লিখে রাখো, ঠিক আছে? একটা কি আসবে ভাইয়া? একটা হচ্ছে ক্রয় বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, আর একটা হচ্ছে নগদ প্রাপ্তি, নগদ প্রদান জাবেদা। এইটা মাস্ট, এইটা মাস্ট আসবেই, এটা ছাড়া কোনো ওয়ে নাই। এবং বাট্টা আসবে। সো বাট্টা ইউজুয়ালি দুইটা প্রকারভেদ আছে বাট্টার। একটা প্রকারভেদ হচ্ছে বাট্টার যে আমার নগদ বাট্টা, আর একটা হচ্ছে কারবারি বাট্টা। সো কারবারি বাট্টা থেকে প্রশ্ন একটু কম আসে, আমাদের নগদ বাট্টাটা পড়বো আমরা। নগদ বাট্টা এখান থেকে পড়বো। নগদ বাট্টা কত প্রকার, কি কি, এরপর প্রদত্ত বাট্টা কি, ডেবিট না ক্রেডিট, প্রাপ্ত বাট্টা কি, ডেবিট না ক্রেডিট, এইগুলো ইউজুয়ালি আমাদের এখান থেকে অ্যানালাইসিস করে পড়তে হবে। এরপর হচ্ছে ধারের শর্ত। ভাইয়া ধারের শর্ত জিনিসটা কি দেখো, ধারের শর্ত হচ্ছে যে আমার অনেক সময় লেখা থাকে না 2/10 নিট 30, এটা লেখা থাকে না? সো এইটা মানে কি, যে 10 দিনের মধ্যে যদি আমি প্রদান করি তাহলে 2% বাট্টা পাবো, নাইলে আমাকে 30 দিনের মধ্যে মাস্ট দিতে হবে। সো আমার এমসিকিউর জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো আমি এটাও পড়বো। ভ্যাট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বা টপিক আমাদের এই দ্বিতীয় অধ্যায়ে, যে ভ্যাটের ভ্যাট চলতি হিসাব পড়তে হবে তোমাদের। ক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট, এইগুলো তোমাদের মাস্ট বি তোমাকে পড়তে হবে। ক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট, এরপর তোমার ভ্যাট চলতি হিসাব, এইগুলো তোমার পড়তে হবে। ভ্যাট চলতি হিসাব কতে আসবে, ঠিক আছে? আমি এটা মানে ডোন্ট গেট মি আদারওয়াইজ, আমি ইউজুয়ালি দ্যাট কাইন্ড অফ টিচার যে আমি অনেক সময় দেখা যায় আমি অনেক কিছু পারি না, যে অ্যাকাউন্টিং অনেক ডিপ। যেমন আমাকে একবার প্রশ্ন করা হয়েছিল কি জানি একটা, যে সিএমই ডিগ্রি নিয়ে জানি কি একটা প্রশ্ন জানি করছিল একজন। সো আমি কেন জানি ভাই ওইটা ফুল মিনিং জানি না। সো অনেক টিচাররা করে কি, হ্যাঁ এটা লাগবে না, হ্যান ত্যান ভুগেযোগী এগুলো বলে। আমি কি এই জিনিসটা স্বীকার করি ভাইয়া, আমার তো এটা এখন জানা নাই, আমি তো মানে সব জানতা মহিপিছু না, আমি তো লুকআপ অ্যাসে করি না, আমি তোমাকে এটা জেনে আমি তোমাকে জানাবো। সো এই জায়গায় জিনিসটা দেখা যায় কি, ভ্যাট চলতি হিসাব আমি একবার অনেক কনসার্ন নিয়ে পড়াইছি স্টুডেন্টদেরকে। ওরা দেখছে ভাইয়া যে 21 সালে ঘটনা এটা, ওরা দেখছে ভাই এটা টেস্ট পরীক্ষা আসে নাই। আমাকে স্টুডেন্ট তো ধুমায়া, ভাইয়া কি পড়াইলেন, ভ্যাট চলতি হিসাব পড়াইলেন, এত কষ্ট করে ক নাম্বারে বললাম ভ্যাট চলতি হিসাব আসলে না, হ্যান ত্যান। কিন্তু ভাইয়া ঠিকই এইচএসসি পরীক্ষায় দেখবা ভ্যাট চলতি হিসাব নিয়ে ক নাম্বার একটা প্রশ্ন ছিল, 21 বা 22-এ। সো দেখা গেছে যে এইটা এই জন্যই বলি যে ভ্যাট চলতি হিসাবটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে খতিয়ান। ভাইয়া খতিয়ান বলতে হিসাব আসতে পারে, তোমাকে বলতে পারে যে ব্যাংক হিসাব প্রস্তুত করো, তোমাকে বলতে পারে নগদের হিসাব প্রস্তুত করো, আসবাবপত্র হিসাব প্রস্তুত করো, তোমাকে এইগুলা বলতে পারে দিন শেষে, ঠিক আছে? এরপর দলিল, এটা আমাকে যেতে পারে যে আমাকে দলিলের অনেক প্রকারভেদ আছে, ক্যাশ মেমো আছে, চালান আছে, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, অনেক ধরনের দলিল আছে। সব দলিল তোমার পড়া লাগবে না, তুমি খালি চালানটা পড়বা, ডেবিট ক্রেডিট ভাউচারটা পড়বা, ডেবিট নোট আর ক্রেডিট নোট পড়বা। আরো সহজ করে দিব,
তুমি চালানটা খালি পড়বা, ডেবিট নোট পড়বা, ক্রেডিট নোট পড়বা, বাস। এখান থেকে একটা প্রশ্ন যদি চালান থেকে আসে, যদি দলিলপত্র থেকে আসে, এখান থেকে একটা প্রশ্ন তোমার মাস্ট বি থাকবেই। সো প্যারানোর কিছু নাই। এরপর কোনটি কোন জায়গায় যাবে না, এটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি বিগত বছরের কোশ্চেন কখন আমি অ্যানালাইসিস করছি, তখন আমি দেখছি একটা র্যান্ডম প্রশ্ন আসে, কোন লেনদেনগুলো ক্রয় জাবেদায় যাবে না, কোন লেনদেনগুলো বিক্রয় জাবেদায় যাবে না, কোন লেনদেনগুলো ক্রয় ফেরত জাবেদায় যাবে না, কোন লেনদেনগুলো বিক্রয় ফেরত জাবেদায় যাবে না, কোন লেনদেনগুলো সাধারণ জাবেদায় যাবে না। এই ধরনের অনেক লেভেলের প্রশ্ন আসে যেটা তোমার কল্পনার বাহিরে। সো তোমাকে মূল থিমটা চিন্তা করতে হবে, ভাইয়া ক্রয় জাবেদায় কি আসে, ধারে পণ্য ক্রয় আসবে। সো ধারে পণ্য ক্রয় যদি আসে, তার মানে কি আমি ধারে পণ্য ক্রয় ব্যতীত বাকি কোন লেনদেনগুলো আমার ক্রয় জাবেদায় আসবে না। তোমাকে এই কনসেপ্ট তুমি মুখস্থ করবো না, অনেক জায়গায় মুখস্থ করো, এগুলো মুখস্থ করবো না, কনসেপ্ট চিন্তা করবো যে ভাইয়া এই কনসেপ্টের সাথে ম্যাচ খাচ্ছে এটা আসবে, ম্যাচ খাচ্ছে না এটা আসবে না। সো এইগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট। 3 দিন সময় নষ্ট হয়েছে একটা স্লাইড, এই যে ক্লাস নিতেছি না, 3 দিন নষ্ট করছি, 3 রাত, প্রতি রাত্রে 4-5 ঘন্টা করে সময় দিতাম, অন এভারেজ আমার 20 ঘন্টা সময় গেছে। টেস্ট পেপার নিয়ে বইসা, টেস্ট পেপার অ্যানালাইসিস করে, বই অ্যানালাইসিস করে স্লাইড তৈরি করা ইজ ভেরি টাফ। তোমরা মনে করো ভাইয়া সামনে এসে ভাষণ দিচ্ছে এত ইজি না রে ভাইয়া। কেন সব করবা? আমি তুমি জানো আমি এখান থেকে আরো কাট করে দিতে পারি, যেখানে 8:50 আশা করা যায়। আমি এখান থেকে তোমাকে বলে দিতে পারি যে এইখান থেকে কি কি আসবে, একদম শিওর শট, কিন্তু বলতেছি না, দরকার নাই, একটু পড়ো না, বাসায় কেন এত রিল্যাক্স করবা তুমি। আচ্ছা দেখো, এবার আমার এই বই সমূহের ক নাম্বারে কি লেভেলের প্রশ্ন আসবে দেখো। প্রারম্ভিক ও সমাপনী মূলধনের পরিমাণ, এটা তুমি প্রথম অধ্যায়ও করছো, এটা তোমার দ্বিতীয় অধ্যায়ও লাগবে। উত্তোলন বা মালিকা সত্ত্বের পরিমাণ তোমার ক নাম্বারের জন্য লাগবে। লেনদেন চিহ্নিতকরণ, অনগদ লেনদেনের পরিমাণ আসবে, যে কোন লেনদেনগুলো অনগদ না। অনগদ মানে কি, ধারে, অগ্রিম, অবচয়, এগুলো হচ্ছে অনগদ বলা যায়। সো এগুলো তোমাকে একটু মাথায় অ্যানালাইসিস করে পড়তে হবে। এবার 1 তারিখের জাবেদা, তার মানে হচ্ছে প্রারম্ভিক জাবেদা। 1 তারিখের জাবেদা মানে কি ভাইয়া, প্রারম্ভিক জাবেদা। এবার হচ্ছে কোন কোন লেনদেন যাবে না, এই যে আমি যেটা বললাম যে নগদ প্রাপ্তি প্রদানে কোন কোন লেনদেন যাবে না, বিশেষ জাবেদায় কোন কোন লেনদেন যাবে না, ক্রয় জাবেদায় কোন কোন লেনদেন যাবে না, বিক্রয় ফেরত যাবে না, এগুলা উল্টা বলে দিই। বাট্টার পরিমাণ, বাট্টা পরিমাণ আসবে যে ভাইয়া কারবারি বাট্টার পরিমাণ কত, তোমাকে বলে দিতে পারে যে জুলাইয়ের 12 তারিখে একটা ধারে পণ্য ক্রয় করা হয়েছিল 2/10 নিট 30 এই শর্তে। সো জুলাইয়ের 12 তারিখে ক্রয় করছিল, জুলাই 20 তারিখের মধ্যে সে ফেরত দিয়ে দিছে, তাহলে তার বাট্টার পরিমাণ কত হবে। বা মাঝখানে একটা ক্রয় ফেরত ছিল, এরপর বাট্টার পরিমাণ কত, এরকম পেঁচাই দিতে পারে ক নাম্বারের ক্ষেত্রে। সো বাট্টার পরিমাণটা অ্যানালাইসিস করে পড়বা। ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার অলরেডি বলে ফেলছি। কন্ট্রা হিসাবগুলো পড়বা, কন্ট্রা হিসাব কি কি আছে, যেরকম ব্যাংকে জমা, এটা কন্ট্রা হিসাব, নগদ উত্তোলন, মানে যেগুলো কন্ট্রা, যেটা উভয় পাশে যাচ্ছে, এগুলো কন্ট্রা হিসাব বলা হয়। খুচরা নগদানের বহির্ভূত লেনদেনগুলো, যে কোনগুলো লেনদেন খুচরা নগদানে বহির্ভূত, সেই সকল লেনদেনগুলো তোমরা জানতে হবে। এবার প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ কত, এটা তো ইজি। প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ কত, গত মাসে যেটা খরচ করছো এটা এই মাসে প্রারম্ভিক খুচরা নগদ তহবিল, এন্ড অফ ডিসকাশন। এরপর যদি খতে বলি, খতে কি আসতে ভাইয়া, সাধারণ জাবেদা আসবে, লেনদেনের প্রভাব আসবে, এই দুইটাই তুমি অধ্যায় 1 এর জন্য করে আসছো। হিসাবের শ্রেণী আসবে, স্বাভাবিক জের আসবে, এরপর ক্রয় ফেরত, ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত জাবেদা আসবে, নগদ প্রাপ্তি প্রদান আসবে, জাবেদা আসবে, হিসাব প্রস্তুত করো তার মানে খতিয়ান আসবে, নগদান বই আসতে পারে, এটা 1 ঘর নগদান হইতে পারে, 2 ঘর হইতে পারে, 3 ঘর হইতে পারে, এরপর খুচরা নগদান বই আসবে। আর যদি গতে বলি ভাইয়া, গতেও ঠিক একই সিনারিও, খতিয়ান আসতে পারে, আয় বিবরণী যেতে পারে। আয় বিবরণী সূত্র কি, মোট আয় মাইনাস মোট ব্যয়, মোট আয় মাইনাস মোট ব্যয়। জাবেদা আসতে পারে, নগদ প্রাপ্তি প্রদান জাবেদা আসতে পারে, নগদান বই আসতে পারে, খুচরা নগদানের খতিয়ানটা আসতে পারে, যে খুচরা নগদানে মণিহারির হিসাব তৈরি করো, খুচরা নগদানে তুমি আজকে ডাক ও যোগাযোগের হিসাবটা প্রস্তুত করো, এগুলো আমার গতে আসতে পারে। সো তোমাকে ভাইয়া এই খ, গ এবং কতে আমি যা দেখাইছি আলটিমেটলি এর বাইরে তোমার পড়ারও কিছু নাই, এই বাইরে তুমি কিছু ধরবাও না, বাসায় যা প্র্যাকটিস করবা এই কোশ্চেনে আলোকে প্র্যাকটিস করবা। কথা কি বুঝে আসছে আমার?
যা যা বলছি একটু সময় বুঝতে পারছেন, মারুফ না ভাইয়া বেশি শর্ট না, এটাই শর্ট। তুমি বই খুলে দেখো, অনেক এক্সট্রা টপিক তোমাদেরকে পড়াইছে বিশেষ করে দ্বিতীয় অধ্যায়, আমি তো ওগুলো ধরিই নেই। দ্বিতীয় অধ্যায় তোমাদের মানে এত প্যারা পড়াইছে, আমার তো পরে বিরক্ত লাগছে যে এত কেন ওদের পড়াবো আমি। তোমাদের যা যা দাগাই দিচ্ছি তোমরা এইটাই পড়ো, এর বাহিরে তোমার তেমন কিছুই আর পড়ার থাকবে না। আমি যা যা বলেছি তোমাদের আশা করি এগুলো সব ক্লিয়ার। ওকে, এবার আসতেছে তোমাদের অতি কাঙ্ক্ষিত 3 নাম্বার অধ্যায়, যেটা তোমরা ব্যাংক সমন্বয় বিবরণী নামে পরিচিত। সো ব্যাংক সমন্বয় বিবরণী হিসাবে তোমরা যদি দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী এই অধ্যায়টা আমি কিন্তু একদম ক্লাস শেষে বলে দিব তুমি কোন কোন অধ্যায় পড়বা, কোন কোন অধ্যায়ে তুমি অ্যান্সার করবা, আমি একদম ইন ডিটেইলসে লাস্টে বলে দিব। সো টেনশন নেওয়ার কিছু নাই, ঠিক আছে, রিল্যাক্স। সো ব্যাংক সমন্বয় বিবরণী আমার গুরুত্বপূর্ণ টপিক কি কি আছে? এক হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা তোমার জানা লাগবে। নগদান বই অনুযায়ী মানে হচ্ছে তোমার ডেবিট মেমোরেন্ডাম আর ক্রেডিট মেমোরেন্ডাম। তোমার এগুলো জানতে হবে যে ডেবিট মেমোরেন্ডাম কোনগুলো, ক্রেডিট মেমোরেন্ডাম কোনগুলো। এগুলো যেরকম তোমার খ বা গ এর জন্য ইম্পর্টেন্ট, ক এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সবগুলোর জন্য এটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী তোমার নগদ জমার উদ্বৃত্ত বা ব্যাংক জমার উদ্বৃত্ত, সেগুলো কি কি আছে ভাই আমাদের? যেরকম বলতে পারি জমাকৃত চেক এখন উপস্থাপিত হয়নি, আমানতকারী চেক এখনো গিয়ে পৌঁছায় নাই, বকেয়া চেক, ইস্যুকৃত চেক এখনো আদায় হয়নি। এগুলো হচ্ছে ব্যাংক বইয়ের বা ব্যাংক বিবরণীর ব্যাংক জমা উদ্বৃত্ত। তো তোমাকে দুইটা ছকই জানতে হবে, নগদান বই অনুযায়ী ছক জানতে হবে, ব্যাংক বই অনুযায়ীও ছক জানতে হবে। এরপর হচ্ছে গড় মিলের কারণ, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা কতে অনেক বছর বোর্ড প্রশ্নতে আসছে। গড় মিলের কারণ কি, ঠিক আছে, এটা তোমাকে জানতে হবে যে গড় মিলের কারণটা কি হচ্ছে। এরপর একক জের সংশোধিত জের, দুইটাই পড়বা ভাইয়া, একক জের এবং সংশোধিত জের দুইটাই লাগবে। একজন কয় ফেভারিট চ্যাপ্টার, ফারিয়া তুই কোন জায়গা থেকে আসছিস, কেমন তোর ফেভারিট চ্যাপ্টার হয় এটা? আচ্ছা, একক জের এবং সংশোধিত জের তোকে দুইটাই জানা থাকতে হবে। এরপর হচ্ছে নগদান বই বা ব্যাংক বিবরণীতে লিখা হয়নি এমন লেনদেন, মানে যে সকল লেনদেনগুলো নগদান বইতে যাবে না, যে সকল লেনদেনগুলো ব্যাংক বইয়ে যাবে না, সেগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এই টপিকটা ইম্পর্টেন্ট, আর এন্ড অফ ফি জাবেদা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আমরা যদি দেখি ক নাম্বার পোস্টে কি কি আসতে পারে, দেখো আমরা যদি ক নাম্বার পোস্ট বলি, প্রথমে আসবে হচ্ছে প্রাপ্য নোটের বাট্টার পরিমাণ, বিনিয়োগের সুদের পরিমাণ, জাবেদা আসতে পারে, ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডামের মোট পরিমাণ, যেটা মাত্র বললাম যে ডেবিট মেমোরেন্ডামে কি কি আসবে এবং ক্রেডিট মেমোরেন্ডামে কি কি আসবে, এগুলো মোট পরিমাণ জানতে হবে তোমার। ব্যাংক বিবরণী বা নগদান বইয়ে যাবে না এমন লেনদেন, ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ, ব্যাংক কর্তৃক আদায়কৃত অর্থের পরিমাণ, এবং ব্যাংক বিবরণী বা নগদান বইতে যাবে এরকম লেনদেনের পরিমাণ, এবং ছোট ছোট অংশ যেরকম বকেয়া চেক, জমাকৃত চেক এখন উপস্থাপিত হয়নি, এই সকল লেনদেনের টোটাল যোগফল। সো তুমি ভাইয়া এখানে আমি যে মোটামুটি মনে হয় 7টার মতো টপিক দিছি, এই টপিকের বাইরে কতে তোমাকে প্রশ্ন করার কোনো চান্সই নাই। তোমার যদি আলটিমেটলি আরো যদি শর্ট করে দেই, এইটা পড়বা ডেবিট মেমোরেন্ডামের মোট পরিমাণ, ব্যাংক বিবরণী বা যাবে না এরকম লেনদেন, ব্যাংক কর্তৃক আদায়কৃত অর্থের পরিমাণ এবং বকেয়া চেক, ছোট ছোট চেক, এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি যতগুলো বোর্ড প্রশ্ন দেখছি আমার এই গত কয়েকদিনে, এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি সবচেয়ে হিট প্রশ্ন ছিল। সো এবং এগুলাই তোমরা দিন শেষে পড়বা যাতে তোমাদের কাজে লাগে। আলটিমেটলি তুমি পড়লা, তোমার কাজে লাগলো না, তোমার পড়া লাভ আছে? ওকে, খ নাম্বারে কি কি আসবে? খ নাম্বারে খুবই কম, খতে খুবই লিমিটেড রিসোর্স, সংশোধিত জেরের জমার উদ্বৃত্ত, সংশোধিত জেরের ব্যাংক সমন্বয় বিবরণী, এবং বোতার সেম, দুটো সেমই প্রশ্ন ভিন্ন প্যাটার্নে করছে। এরপর আসছে জাবেদা, জাবেদা আসবে। এরপর নগদান বইয়ে ডেবিট দিকে কত টাকা বেশি লেখা হয়েছে, এটা এক দুইটা বোর্ডে আসছে, এটা বেশি বোর্ডে আসে নাই, দ্যাট ইজ ওয়াই আমি এটা অত গুরুত্ব দিয়ে প্রথম দিকে লিখি নাই। এরপর নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের জাবেদা, লেনদেনের পরিমাণ না কিন্তু, প্রশ্ন শেষ পর্যন্ত পড়বা জাবেদা। এবং একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী, তার মানে একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী, সংশোধিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী, এইগুলো তোমার ইন ডিটেইল জানা লাগবে। সো এই ক আর খ এবং গ এর মধ্যে দেখবা সেম প্যাটার্নের অঙ্ক আসে। সংশোধিত ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ, জাবেদা,
ব্যাংক সমন্বয় বিবরণী, একক জের পদ্ধতি, সংশোধিত জের পদ্ধতি, সংশোধিত ব্যাংক সমন্বয় বিবরণী, একই প্যাটার্নের। তুমি মনে রাখবা কিছু কিছু অধ্যায় আছে যেগুলো তুমি ক পড়লে খ হয়ে যাব, খ পড়লে মানে খ যদি পড়ো গ হয়ে যাবে, খ আবার গ যদি পড়ো খ হয়ে যাবে, এরকম কিছু প্যাটার্নের অধ্যায় আছে। সেই সকল অধ্যায়গুলো তোমাদের জন্য কনভিনিয়েন্ট, ঠিক আছে? সো এইগুলো একটু বেশি মনোযোগ দিয়ে তোমরা পড়বা বলেই আমি আশা করতেছি। সো আমাকে বলো, ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আর যদি প্রশ্ন না থাকে, প্রশ্ন থাকা উচিত না, যেমনি বলতেছি। তোমরা একটু কমেন্ট করতেছো না কেন বুঝলাম না, মানে তোমরা কি মানে তো নেতায় গেছো কেন তোমরা? উত্তেজিত ব্যাচ, উত্তেজিত 26, তোমার নেতায় গেলে কি হবে? ওফ, কি আসলো? দ্য আলটিমেট অ্যাকাউন্টিং কোর্স ফর এইচএসসি 26 এন্ড 27। যারা 26 ব্যাচে পোলাপাইন আসো এবং যারা 27 ব্যাচে পোলাপাইন আসো, তোমাদের জন্য আলটিমেটলি অ্যাকাউন্টিং এর অতি কাঙ্ক্ষিত একটা কোর্স তোমাদের চলে আসছে, অ্যাকাউন্টিফাই 1.0। তোমার এই কোর্সে কি কি থাকতেছে? এইচএসসি 27 এবং 26 ব্যাচে ফুল প্রিপারেশন, 40টি লাইভ ক্লাস, 40+ প্রিমিয়াম নোট, 20+ বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম এবং মোস্ট আকর্ষণীয় একটা ফ্রি কম্প্যাক্ট বুক, এবং জুমের লাইভ সেশন থাকে। আমি প্রতি সপ্তাহে একটা করে জুম সেশন করি। সো এই সব কোর্সে মানে 40টা লাইভ ক্লাস পাবা, আমার 40টা প্রিমিয়াম নোট পাবা, 20টা তুমি কোশ্চেন পাবা, মানে বোর্ড স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে তোমাদের, এমসিকিউ সিকিউ বোথ, এবং একটা ফ্রি বই পাবা যেটা কম্প্যাক্ট বই হিসেবে আমরা বলি। তার মানে হচ্ছে যেই বইটা পড়লে তোমার এইচএসসিতে 26-এর বা 27-এর অন্য কোনো বই পড়া লাগবে না। এবং এই সব পাচ্ছ মাত্র 999 টাকা মাত্র। মানে তোমার একটা এইচএসসির যারা বই কিনো তারা জানো যে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বই কিনতে গেলে 1000-এর উপরে চলে যায়। সো তুমি একটা বই পাইতেছো প্লাস তুমি একটা কোর্স পাইতেছো মাত্র 999 টাকায়। এটা হচ্ছে 40% ডিসকাউন্টে হচ্ছে এখন। সো ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, কজ আমাদের জানুয়ারিতে টেস্ট পরীক্ষা। সো আমরা ওই সময়টা ক্লাস নিব না আমি। সো একদম 999 টাকায় তুমি ফুল কম্প্যাক্ট একটা কোর্স পাচ্ছ প্লাস একটা ফ্রি বই। অ্যান্ড তোমরাই প্রথম যাদের সামনে আমি বইয়ের মোচক উন্মোচন করলাম, সেটা হচ্ছে অ্যাকাউন্টিফাই এ কমপ্লিট বুক ফর অ্যাকাউন্টিং, বুন্দি পাঠশালা প্রকাশনী, তোমাদের বুলু ভাইয়ের অ্যাকাউন্টিং বই। ঠিক আছে, অ্যাকাউন্টিং বইটাও এই অ্যাকাউন্টিংটাই বইটাই তুমি এই কোর্সের সাথে ফ্রি পেয়ে যাবা 999 টাকায় আমার পুরো কোর্সটা অ্যাকাউন্টিং এর। এবং এই বইটা এটা ফর কিন্তু এইচএসসি 26 এন্ড 27 উভয়ের জন্য অ্যাপ্লিকেবল। বইটা এমন ভাবে সাজানো হয়েছে 26-এ পড়তে পারবে এই শেষ সময় আইসা, 27-এ পড়তে পারবে এই সময় আইসা। সো মানে তোমরাই ফার্স্ট যাদেরকে আমি বইয়ের মোড়কটা দেখাইলাম, এখন এই মোড়কটা এখন আমি দেখাই নাই কাউকে। সো তোমরাই ফার্স্ট এই বইয়ের, ঠিক আছে? সো দ্রুত তোমরা যারা অ্যাকাউন্টিং এ একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে যাও, হো 26 হো 27, সো দেয়ার ইজ দ্য অনলি ওয়ান সলিউশন, অ্যাকাউন্টিফাই। ওকে, এবার আসি আমরা রেওয়া মিল। সো রেওয়া মিল হচ্ছে এমন একটা অধ্যায় যেখান থেকে তোমার বিসমিল্লা বইলা একটা শিওর শর্ট অ্যান্সার আসবেই, এখান থেকে একটা শিওর শর্ট। সো রেওয়া মিল নামে যদি বক্তব্য শুরু করি, আচ্ছা শুরু করি আগে, পরেরটা পরে বলবো। সো রেওয়া মিলে আমার গুরুত্বপূর্ণ টপিক কি? রেওয়া মিলে বিবেচ্য বিষয়গুলো পড়তে হবে। কোন বিবেচ্য বিষয়গুলো? যেরকম আমি বলতে পারি যে তোমার রেওয়া মিলে সমাপনী মজুদের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া থাকে, প্রারম্ভিক নগদ উদ্বৃত্তে কি কি ক্রাইটেরিয়া থাকে, এরপর রেওয়া মিলে তোমার হিসাবে কি কি ক্রাইটেরিয়া থাকে, এবং মনিহারি সাপ্লাইজ এগুলো কিছু ক্রাইটেরিয়া থাকে, সমাপনী প্রারম্ভিক কোনটা কি, এগুলোকে আমরা বিবেচ্য বিষয় বলি। এটা লাগবে। কোন কোন আইটেম যাবে না এটা আমার শিওর শর্ট লাগবে, এগুলো কতে আসে। এবং মনিহারি, মজুদ পণ্য, নগদ উদ্বৃত্ত ইত্যাদি আমার জানা লাগবে। ডেবিট পাশের উপাদান কি কি সেটা জানা লাগবে। ক্রেডিট পাশের উপাদান কি কি এটাও জানা লাগবে। রেওয়া মিলে ভুলটা ইম্পর্টেন্ট, একতরফা ভুল, দোতরফা ভুল, এটা তোমরা এমসিকিউর জন্য পড়ে নিবা। এরপর সকল প্রকার সম্পদ, দায়, আয়, ব্যয় এগুলো জানতে হবে, যে কোনটা ডেবিট পাশে হচ্ছে কোনটা ক্রেডিট পাশে হচ্ছে, এই সবগুলো তোমরা জানবা। নাবিল বইটি আলাদাভাবে কেনা যাবে, কোনো প্যারা নাই, বইটা সকলের জন্য উন্মুক্ত। এবার বিকৃত পণ্যের ব্যয় আমার জানতে হবে, যে বিকৃত পণ্যের ব্যয় আমি কিভাবে বের করি, কতে আসে, শুদ্ধ রেওয়া মিল
অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট পয়েন্ট হচ্ছে সমন্বিত ক্রয় দেওয়া থাকলে সমন্বিত ক্রয়ের সূত্রটা কি হচ্ছে এবং সমন্বিত ক্রয়ের ফলে রেওয়া মিলের উপাদান সমূহের মধ্যে কি প্রভাব বিস্তার করতেছে সেটা আমার মাস্ট বি জানা লাগবে। শামিমা ইয়েস, এটা খুব একটা ইজি চ্যাপ্টার। সো কতে কি কি প্রশ্ন আসবে? বিক্রিত পণ্যে ব্যয় আসবে, অন্তর্ভুক্ত হবে না এরকম লেনদেন আসবে, সকল প্রকার সম্পদ দায় চিহ্নিতকরণ আসবে, পরোক্ষ ব্যয় বা পরিচালন ব্যয় কি কি জানতে চাইতে পারে, মুনেরি খরচ কেমনে বের করবো এটা জানতে চাইতে পারে, মালিকানা সত্ত্ব কেমনে বের করবো এটা জানতে চাইতে পারে, সমন্বিত ক্রয় কি বা সমন্বিত ক্রয়ের যোগফল কত সেটা আমার কতে জানতে চাইতে পারে। এর বাদে আমি তোমাকে বলতেছি যারা আজকে ক্লাসটা করতেছো না, পরীক্ষা হলে গিয়ে খালি বিসমিল্লাহ বলে প্রশ্নটা খুলবা, খোলার পর চিন্তা করবো যে বুলু ভাই ক্লাসটা কইরা উপকার হয়েছে ইনশাল্লাহ। একটু কনফিডেন্স নিয়ে আমি আজকে ক্লাসটা নিতে আসছি এই জায়গায় যে যা বলতেছি এর বাইরে কোনোভাবেই তোমার কোনো প্রশ্ন আসারই সুযোগ নাই। এবং খতে কি কি আসতে পারে দেখো, শুদ্ধ রেওয়া মিল আসতে পারে, যে রেওয়া মিল শুদ্ধ রেওয়া মিল প্রস্তুত করো, চলতি সম্পদ দায় তৈরি করো, মালিকানা সত্ত্ব নির্ণয় করো, বিভিন্ন প্রকার আয় ব্যয় নির্ণয় করো, এগুলো আসতে পারে। সংশোধিত জাবেদা এমন একটা টপিক যে টপিকে আমরা আগে কখনোই কোনো মূল্যায়ন করি নাই। 24 ব্যাচের ক্ষেত্রে মনে হয় এইচএসসি পরীক্ষায় রেওয়া মিলে এই সংশোধিত জাবেদাটা দিয়ে দিছে। সো সংশোধিত জাবেদাও তোমরা রেওয়া মিলে পড়বা, কারণ আমরা কেউই চিন্তা করি না এই খতে যে খতে ইউজুয়ালি কি আসবে, রেওয়া মিল তৈরি করা আসবে, কিন্তু 24-এ বা 25-এর মনে হয় এইচএসসিতে, না 24-এর এইচএসসিতে হবে, হ্যাঁ তোমার এই রেওয়া মিলে কোনো প্রশ্নই আসে নাই, রেওয়া মিল শুদ্ধ রেওয়া মিল প্রস্তুত করে এই ধরনের কোনো প্রশ্নই আসে নাই। ওইখানে ডিরেক্ট বলে দিছে ভাইয়া সংশোধিত জাবেদা প্রস্তুত করো খতে। তো তখন তো স্টুডেন্ট প্যারা খেয়ে গেছে, কারণ এটা আমরা ইউজুয়ালি করাই না। সো দ্যাট ইজ ওয়াই আমরা এইটাও খতে রাখবো, সংশোধিত জাবেদাটা আমরা প্রস্তুত করা শিখবো। এন্ড গতে কি আসতে পারে আমার, চলতি সম্পদ এবং দায়ের পার্থক্য, রেওয়া মিল প্রস্তুত করে এটা আসতে পারে, প্রত্যক্ষ পরোক্ষ খরচ আসতে পারে, মালিকানা প্রস্তুত আসতে পারে, হিসাব প্রস্তুত তার মানে খতিয়ান আসতে পারে, আমার কি আসতে পারে, খতিয়ান আসতে পারে, মুনাফা ও মূলধন জাতীয় আয় ব্যয় নির্ণয় করো, এইটা আমার রেওয়া মিলের গতে আসতে পারে। সো আমি যা যা বলেছি বাবুরা, তোমরা কি এইটুকু বুঝতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে? তোমরা থাকলেই খালি হাত তুলে বলো ভাইয়া বুঝেছি সব। তোমরা প্রশ্ন করো আমাকে, আমার প্রতি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা তোমরা রিল্যাক্সে আমার সাথে করতে পারো, ঠিক আছে? আই এম রেডি টু গিভ ইউ all the answers. গ্রুপে আর পাওয়ার প্লে গ্রুপে এভরিওয়ান মেনশন করবে আমার ভিডিওটা নিচে শেয়ার দিছি এভরিওয়ান। তুমি আরেকবার শেয়ার দিয়ে এভরিওয়ান দাও দ্রুত। সবাইকে আমরা এটা বুঝতে পেরেছি নাকি বাবুরা বলো, নাকি কোনো সমস্যা আছে? এবং ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স এগুলো আসবে তোমাদের এই সলিউশন ক্লাসগুলো, উইচ ইজ ওপেন ফর অল। সো নীতিমালা, সো নীতিমালা নিয়ে আমি যতগুলো দেখলাম, নীতিমালা নিয়ে ইউজুয়ালি আমাদের কোনো প্রশ্ন তেমন আমি পাই নাই। প্লাস তুমি বলতে পারো নীতিমালা থেকে আসলে প্রশ্ন আসার সম্ভাবনাটাও খুব কম। তারপরও নীতিমালা থেকে আমরা পড়বো সেটা একটু দেখাও। বিভিন্ন ধরনের সংস্থা আছে, এই সংস্থাগুলো আমরা নীতিমালা থেকে পড়বো। কিছু সাল আছে যে কত সালে কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় পড়বো। এন্ড নীতি পড়বো, যে আমার নীতিমালা কিছু নীতি আছে, আমরা সেই নীতিগুলো পড়লে এমসিকিউটা আমার নীতিমালা ক্লিয়ার। এখন নীতি কি সবগুলো করবা নাকি ভাইয়া এখানেও কিছু শর্টকাট করে দিব? তোমরা বলো তোমরা কি চাও আমি নীতিটা আরেকটু কনসাইজ করে 3-4টা নীতি বলে দেই, যে 3-4টা নীতি পড়লে তুমি এমসিকিউতে 100% কমন পাবা। তোমাকে ওই 7-8টা নীতি পড়তে হবে না, 3টা বা 4টা নীতি বলবো, ওই 3টা বা 4টা নীতি পড়লে মনে করো ক্লাসে শুরুতে মানুষ থাকবে, ক্লাসে সে খুব কম মানুষ থাকবে, তাদের জন্য এক্সক্লুসিভ সাজেশন থাকবে আমার। আমি কেন আমি সবাইকে আগে জানাবো যে কেন এগুলো মানুষ জানাবো?
ওকে, এবার আসো আরে সব অলসের দল। লিখে রাখো, প্রথমেই হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা, এটা মাস্ট পড়বা। চলমান প্রতিষ্ঠান ধারণা এটা মাস্ট পড়বা। চলমান প্রতিষ্ঠান ধারণা ভ্যারাইটি লেভেলে প্রশ্ন আসতে পারে। 2 নম্বর হচ্ছে রক্ষণশীলতার নীতি। 2 নম্বর হচ্ছে রক্ষণশীলতার নীতি। 3 নম্বর হচ্ছে আয় ব্যয় নীতি। আর আরেকটা দিতে পারো জাস্ট আউট অফ দ্য ব্লু, যে বস্তুনিষ্ঠতার নীতি। এই 4টা পড়লে তোমার আর কিছু লাগবে না, এবং এই 4টার মধ্যে যদি আরো শর্ট করে দিই, এই 3টা পড়ো। ঠান্ডা এখনো যায় নাই, জোরে কথা বললে কাশি আসে। ও এখন কি ঠিক আছে? মাইক্রোফোনের নিচে পড়বো, মাইক্রোফোন একটা ম্যাগনেট থাকে, ওই ম্যাগনেটটা হারাই গেছে, মেজাজটা খারাপ হয় না? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? এবং এই 3টা নীতি তুমি যদি একদম ক্লিয়ারলি করে পড়ো, আমাদের নীতিমালা অধ্যায়টা একদম প্রপারলি সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো নীতিমালা নিয়ে আমাদের কোনো টেনশনের কারণ নাই। আমরা দেখব যে 2টা দিয়ে দিছস পাওয়ার প্ল্যান ইসিবি গ্রুপে ফোনটা দেখ। সো নীতিমালা যদি আমাদের শেষ হয়, তাহলে আমরা যাব হচ্ছে এখন পরবর্তী আলোচনায়। সো তোমরা বলো, তোমরা একটু আমাকে বলো, তোমাদের জন্য এই ক্লাসটা কতটুকু ইফেক্টিভ হচ্ছে? তোমাদের জন্য এই ক্লাসটা কতটুকু ইফেক্টিভ হচ্ছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও ভাইয়া, এই ক্লাসটা তোমাদের জন্য আসলে কতটুকু ইফেক্টিভ। এবং তোমাদের কমেন্টের উপর ভিত্তি করবে ভাইয়া ক্লাস আরো কিভাবে টানবে। তোমরা দ্রুত লাইভটা জয়েন, আমি দেখতে পাচ্ছি অনেকে আসলে লাইভটা জয়েন করতে পারতেছো না, বাট কেন পারতেছো না আমি এটা বুঝলাম না। অনেকে মেসেজ দিচ্ছে ভাইয়া লাইভ জয়েন করতে পারতেছি না, আজব। ইংরেজি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচ্ছা, সাউন্ড কি এখন ঠিক আছে? সবাই একটু বলো সাউন্ডটা ঠিক আছে কিনা। সাউন্ড কি ঠিক আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। তোমার তো আর্টস এন্ড কমার্স গ্রুপটাই নেই। পাওয়ার প্লেতে দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। ওকে, এবার আসতেছি হচ্ছে কুরিন নিয়ে। আমরা প্রাপ্য হিসাবে হিসাব রক্ষণ এই অধ্যায়টাকে আরো ভালোভাবে চিনি কুরিন নাম দিয়ে বা অনাদায়ী পাওনা নাম দিয়ে। সো এই অধ্যায় থেকে তোমার একটা প্রশ্ন ফিক্সড, এই অধ্যায় থেকে তোমার একটা প্রশ্ন কিন্তু ফিক্সড। এখন এটাও যদি তোমরা না বুঝো, আমি কি কেমনে বুঝাবো তোমাকে? বলো, তোমরাই তো ভালোবাসি, ভালোবাসা মর্ম দাও না। আমি ভালোবেসি আজ নিঃস্ব। আচ্ছা ওকে, আমাদের গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে কি কি? সবার আগে আসবে জাবেদা।
আমি বলবো কুরিনের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে কুরিনের সরাসরি পদ্ধতি, আর একটা হচ্ছে সঞ্চিতি পদ্ধতি। তার মানে আমি যখন কুরিন ধার্য করি দুইটা পদ্ধতিতে ধার্য করা যায়, একটা হচ্ছে সরাসরিকে আমি কুরিনকে খরচ হিসেবে দেখাই, আর একটা হচ্ছে কুরিনকে আমি সঞ্চিতি হিসেবে রেখে দেখাই। সো দুইটা পদ্ধতি আছে, আমি দুইটা পদ্ধতি আমার জন্য ইম্পর্টেন্ট। সঞ্চিতি পদ্ধতিতে আবার দুইটা আছে, একটা হচ্ছে প্রাপ্য সমূহের, আর একটা হচ্ছে বিক্রয়ের উপর শতকরা হার। একটা হচ্ছে মানে প্রাপ্য হিসাব সমূহের মানে হচ্ছে তোমার দেনাদারের ওপর হার, আর একটা হচ্ছে বিক্রয়ের ওপর হার। তোমার দুইটা হারই দরকার, দেনাদার আর একটা হচ্ছে বিক্রয়ের উপর শতকরা হার। সঞ্চিতি পদ্ধতিরও দুইটা ভিত্তি আছে। খতিয়ানটা তোমার ইম্পর্টেন্ট, মানে হিসাব তৈরি করতে বলতে পারে। এরপর অনাদায়ী পাওনা খরচ বের করার একটা প্রক্রিয়া আছে, যে খরচ আমি কেমনে বের করি অনাদায়ী পাওনার, সেটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমি আবার বলতেছি, পুরাতন অনাদায়ী পাওনা, যে অনাদায়ী পাওনাটা পুরাতন বলা হয়, পুরাতন অনাদায়ী পাওনা কিংবা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটাকে বলা হয় কারণ এই দুইটা আমার রেওয়া মিলে দেওয়া থাকে। আর নতুন অনুযায়ী পাওনা বা নতুন অনুযায়ী পাওনার সঞ্চিতি, সেটা আমাকে সমন্বয় দেওয়া থাকে। সো সূত্রটা কি মনে রাখো, পুরাতন অনুযায়ী পাওনা যোগ নতুন অনুযায়ী পাওনা যোগ নতুন অনুযায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনুযায়ী পাওনা সঞ্চিতি। এটা আমি মেনটেন করলে আমি তোমার খরচটা বের করে ফেলতে পারবো। এরপর তোমার শতকরা হার বের করা পারতে হবে, বিক্রয়ের শর্ত বুঝতে হবে, আর তারিখটা ইম্পর্টেন্ট, যে আমি কত তারিখ থেকে ধার্য করতেছি এগুলো ইম্পর্টেন্ট। বাট্টার পরিমাণটা আমার ইম্পর্টেন্ট, সুদের হার নির্ণয়টাও ইম্পর্টেন্ট। সেবারটা আসো ক নম্বরে কি কি প্রশ্ন আসে আমি একটু দেখি। ক নম্বরে আসে যে প্রাপ্য নোটে সুদের পরিমাণ জানতে যেতে পারে, যে প্রাপ্য নোট দিছি, এটা ধার্য করছি, এটা সুদের পরিমাণ কত। নতুন বা পুরাতন অনুযায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ বের করতে বলতে পারে, তুমি মাত্র যে সূত্র বললাম সেই সূত্রের মাধ্যমে বের করবা। খরচের কথা বলতে পারে, খরচটা আমি অলরেডি বলে দিছি। নগদ বাট্টা কয় টাকা দিছি, এটা তোমাকে পরিমাণ জানতে যেতে পারে। প্রাপ্য নোটে মেয়াদ পূর্তির তারিখটা আমি ক নম্বরে যাবে। আলটিমেটলি এই পাঁচটা টপিকের উপরই ক নম্বরে প্রশ্ন হবে, এর বাইরে আসলে ক নম্বরে প্রশ্ন করার কোনো চান্স নাই। হ্যাঁ, একটা জায়গায় আছে, সেটা তোমাকে জাবেদা জানতে যেতে পারে অনেক সময়। সো জাবেদা আসতে পারে। এই 6টা টপিকের বাইরে তোমাকে ক নম্বরে কোনোভাবেই আর প্রশ্ন করার কোনো চান্সেস নাই। ভাইয়া অ্যাকাউন্টিফাই বইটা কবে আসবে? ভাইয়া জানুয়ারিতে আসা পড়বে ইনশাআল্লাহ। জানুয়ারি থেকে তোমরা হয়তো বইটা কিনতে পারবা। একদম কম্প্যাক্ট একটা বই এসে পড়বে, আমারই তো হিংসা হচ্ছে। আমি যখন কুরিন নিয়ে আসলে অ্যানালাইসিস করছি, আমি দেখছি কুরিনে খ এবং গ মানে সাইমultaneously সেম লেভেলের প্রশ্ন আসে। যেটা খতে আসে সেটা গতেও আসতে পারে, যেটা গতে আসে সেটা খতেও আসতে পারে, মানে দে আর বোথ আর ইন্টারকানেক্টেড। সো আমি এই একসাথে লিখে দিছি কি কি আসতে পারে। মেইন ফোকাস জাবেদা, 10টা স্টার লিখা নাও। জাবেদা, জাবেদা আমার কাছে ইম্পর্টেন্ট। খ বা গ দুইটার ক্ষেত্রেই খতিয়ানটা ইম্পর্টেন্ট, হিসাব তৈরি করতে বলবে, হিসাব প্রস্তুত করতে বলবে, হিসাব প্রস্তুত। খ ইম্পর্টেন্ট, খতিয়ান ইম্পর্টেন্ট। এবং বিষয়দায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে হিসাব সমূহ যাবে, মানে অনাদায়ী পাওনা কিভাবে তোমার আর্থিক অবস্থার বিবরণী এবং বিষয়দায় বিবরণীতে যাবে সেটা আমরা লিখবো। যেরকম বিষয়দায় বিবরণীতে পরিচালন ব্যয় যায় না, অনাদায়ী পাওনা, সেটা আমার দেখাইতে হবে। কিংবা আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব থেকে চলতি সম্পদে প্রাপ্য হিসাব থেকে আমি কিন্তু নতুন অনুযায়ী পাওনা এবং নতুন অনুযায়ী পাওনা সঞ্চিতি দুইটাই বাদ দেই। সো ওইটা তোমাকে খ বা গতে দেখাই দেয় বলতে পারে। এই 3টা আইটেম বাদে তুমি মইরা গেলেও এই প্রাপ্য হিসাব সমূহ থেকে প্রশ্ন বের করতে পারবা না। যা বলতেছি ভাইয়া বিশ্বাস করো, পরীক্ষা হলে যাও এবং দেখো কি প্রশ্ন আসে। মানে এই ক্যাটাগরি আমরা তো ভাইয়া ইংলিশ বাংলা পড়াই না যে আমরা একদম রচনা হুবহু, রচনা 10টা দিব 5টা দিব হুবহু কমন আসবে। ইংলিশে কম মানে তোমার প্যাসেজ দিব 10টা প্যাসেজ দিব হুবহু কমন আসবে। আমরা তো অ্যাকাউন্টিং এ এই সিনারিওটা নাই। অ্যাকাউন্টিং এ মেইন সিনারিও কোন জায়গায়, আমি তোমাকে টাইপ ধরাই দিব, আমি তোমাকে ধরন ধরাই দিব ইনশাআল্লাহ, এবং ওই ধরন অনুযায়ী তোমাকে দিন শেষে প্রশ্ন আসবে। সো এবার আমাদের মহামূল্যবান ভাই কার্যপত্র। ওফ ভাই কার্যপত্র যে পেইন দিছে আমাকে। সো এই পর্যন্ত তোমাদের যা বলছি তোমরা কি সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। কার্যপত্রটা হচ্ছে আমার কাছে একটা গলার কাটা বলতে পারো, এবং কার্যপত্র হচ্ছে মানে সবচেয়ে কঠিন টপিকগুলোর মধ্যে একটা। সো কার্যপত্র তোমরা চাইলে অনেকে স্কিপ করতে পারো, অনেকে পড়তে পারো। আমি তো ভাই টিচার মানুষ, আমি তো স্কিপ করতে পারবো না, আমার তোমাদেরকে পড়াইতে হবে কার্যপত্র। সো কার্যপত্রের গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে ফার্স্টেই জানবো হচ্ছে
মূলধন ও মুনাফা জাতীয় আয় ব্যয় জানতে হবে আমার। এরপর হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় জানতে হবে, নগদ ও বকেয়া ভিত্তি সম্পর্কে আইডিয়া থাকতে হবে, এবং দেখতে পাচ্ছ মোস্ট ইম্পর্টেন্টলি সমন্বয় দাখিলা সম্পর্কে জানতে হবে। সমন্বয় দাখিলা না পারলে তুমি কার্যপত্র পারবা না। ইট ইজ লাউড এন্ড ক্লিয়ার। তুমি যত পণ্ডিত হও, তুমি যদি সমন্বয় জাবেদা না পারো, তুমি কোনোভাবেই এই কার্যপত্র পারবা না। এবং সমন্বয় শুধুমাত্র এমসিকিউ মানে সিকিউর জন্য না, এটি সিকিউ এবং এমসিকিউ বোথ আর ইম্পর্টেন্ট সমন্বয় জাবেদা। এরপর নিত্যকালীন মজুদ পদ্ধতি এটা আসবে, সমাপনী জাবেদা ইম্পর্টেন্ট, বিপরীত দাখিলা ইম্পর্টেন্ট, সমন্বিত রেওয়া মিল বের করা শিখতে হবে, সমন্বিত রেওয়া মিল, বিশুদ্ধ বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী বের করা শিখতে হবে। এবার আসো ক নাম্বারে কি কি প্রশ্ন আসে। আল্লাহ মাফ করুক ভাই, কার্যপত্র আমি যখন অ্যানালাইসিস করতে গেছি, মানে আমি মনে হয় ভাই একটা সমুদ্রের মধ্যে ভাইসে গেছি। কি কস ভাই, মানে কার্যপত্র এত ভ্যারাইটির প্রশ্ন আসতে পারে তোমার কনসেপ্টের বাইরে। সো কার্যপত্রের কতে কি কি আসবে দেখো, অগ্রিম বা বকেয়ার পরিমাণ বের করো, সমাপনী জাবেদা প্রদান করো, সমন্বয় জাবেদা প্রদান করো, নিট আয়ের পরিমাণ বের করো, পরিচালন ব্যয়ের পরিমাণ বের করো, মুনাফা জাতীয় আয় বা ব্যয়ের পরিমাণ বের করো, মূলধন জাতীয় আয় বা ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, নিট স্থায়ী সম্পত্তি পরিমাণ নির্ণয় করো, নিট পরিমাণ নির্ণয় করো, যে কোনো কিছু নিট পরিমাণ, নিট বিক্রয়, নিট ক্রয় তোমাকে বলতে পারে, বিক্রিত পণ্যের ব্যয় পরিমাণ নির্ণয় করো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভ্যাট চলতি হিসাব। সো এতগুলোর মধ্যে আমি কয়েকটা দাগাই দিই আন্দাজি, মিল্লা গেলে তো ভালোই। সমাপনী জাবেদা আসতে পারে, মানে সবগুলো ইম্পর্টেন্ট ভাইয়া, এখানে যা যা লিখা দিছি এই সবগুলোই ইম্পর্টেন্ট তোমার, এবং একটা আর একটার সাথে ইন্টার কানেক্টেড। তুমি একটা বলবা আরেকটা ক্লিয়ার হবে, একটা বলবা আরেকটা ক্লিয়ার হবে। সো সমাপনী জাবেদা ইম্পর্টেন্ট, সমন্বয় জাবেদা ইম্পর্টেন্ট, পরিচালন আয় ব্যয় ইম্পর্টেন্ট, এরপর নিট স্থায়ী সম্পদ নিট পরিমাণ ইম্পর্টেন্ট, অগ্রিম বকেয়া ইম্পর্টেন্ট, দিন শেষে এটা ইম্পর্টেন্ট, এগুলো আমার আসতে পারে ক নাম্বারে। সো সমন্বয় জাবেদা যারা করার চিন্তায় আসো যে ভাই আমি সমন্বয় জাবেদা করবো, তারা এই স্লাইডটা কোনোভাবে স্কিপ করবো না। এই স্লাইড যদি তুমি স্কিপ করো, তোমার জীবনে আল্লাহর মতে অন্যতম বড় একটা ভুল ডিসিশন নিয়ে গেলা। এবার সমন্বয় জাবেদায় বা কার্যপত্রে খ আর গ এর ক্যাটাগরি সেম। হয়তো তোমাকে বলবে সমন্বয় জাবেদা প্রদান করো, হয়তো বলবে কার্যপত্র প্রস্তুত করো, 1 ঘরা 2 ঘরা এবং 3 ঘরা কার্যপত্র প্রস্তুত করো। 1 ঘরাকে বলা হয় অনেক সময় 10 ঘরা কার্যপত্র, 2 ঘরাকে বলা হয় 12 ঘরা কার্যপত্র, না না ভুল বললাম তো, সরি, 8 ঘরা 10 ঘরা 12 ঘরা এরকম। এরপর সমাপনী জাবেদা প্রস্তুত করতে বলতে পারে, সত্ত্বাধিকারের পরিমাণ মানে মালিকানা সত্ত্বাধিকারের পরিমাণও তোমাকে বের করতে বলতে পারে। সো এইটা হচ্ছে এই 4টা ক্যাটাগরি বললাম, এই 4টা ক্যাটাগরি তুমি যদি ফিল আপ করো তাইলে খ প্লাস গ তোমার দুইটাই ফিল আপ হয়ে গেছে। তার মানে 4 যোগ 4 ইজ ইকুয়াল টু 8 নাম্বার তোমার ফিক্সড। এই 4 ক্যাটাগরি তুমি যদি কোশ্চেন সলভ করো, ঠিক আছে, এই 4 ক্যাটাগরি কোশ্চেন তুমি সলভ করলে তোমার এই পুরা আইটেমটাই দিন শেষে ক্লিয়ার হয়ে যাবে। সো এবার আসি আমরা অবচয়ের ক্ষেত্রে। হ্যাঁ, সো অবচয়ের ক্ষেত্রে আমি কি করতেছি ভাইয়া একটু দেখো। গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে ফার্স্টে আসবে অবচয় বিবেচ্য বিষয়। কয়টি? অবচয় বিবেচ্য বিষয় 4টি, মাথায় রাখবা। অবচয়যোগ্য মূল্য, আয়ুষ্কাল, ভগ্নাবশেষ মূল্য, একটা জানি কি আছে, এই 4টাও তো অবচয় বিবেচ্য বিষয়। এটা তোমার ইম্পর্টেন্ট, এই টপিকটা জানতে হবে। অবচয় ধার্যের যে পদ্ধতি আছে 4টা পদ্ধতি, এটা তোমার জানতে হবে। সূত্র জানতে হবে বিভিন্ন ধরনের, জাবেদা জানতে হবে, মোস্ট ইম্পর্টেন্টলি জাবেদা ইম্পর্টেন্ট। সমাপনী জাবেদা জানতে হবে, কারণ সমাপনী জাবেদা আলটিমেটলি তুমি জাবেদায় প্রদান করো, এবং শতকরা হার বের করতে তোমার পারতে হবে। সো অবচয়ের ক্ষেত্রে আমার ক নাম্বারে কি কি লেভেলের প্রশ্ন আসে দেখো। বলতে পারে অবচয় নির্ণয় করো, প্রথম 1 2 3 4 বছরের সরলরৈখিক বা ক্রমহ্রাসমান অবচয় নির্ণয় করো, বার্ষিক অবচয় নির্ণয় করো। কিংবা বলতে পারে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো, কিংবা বলতে পারে ঘন্টা প্রতি মেশিনে অবচয় নির্ণয় করো। বলতে পারে তোমার সম্পত্তির অর্জন মূল্য কত, বলতে পারে তোমার লাভ ক্ষতি পরিমাণ কত, বলতে পারে অবচয় হার বের করার সূত্র কি, 1 আয়ুষ্কাল ইন্টু 100 সরলরৈখিকের ক্ষেত্রে। বার্ষিক অবচয় পরিমাণ নির্ণয় করতে বলতে পারে, আয়ুষ্কাল নির্ণয় করতে বলতে পারে, মোট ক্রয় মূল্য নির্ণয় করতে বলতে পারে, ভগ্নাবশেষ মূল্য নির্ণয় করতে বলতে পারে, জাবেদা চাইতে পারে। সো এই সবগুলো ইম্পর্টেন্ট তোমার অবচয়ের জন্য, ঠিক আছে। অবচয়ের পরে আমরা আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। সো অবচয়ের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টলি ভাইয়া তোমাকে সরলরৈখিক পদ্ধতির অবচয়ের সমস্ত সূত্র আয়ত্ত রাখতে হবে। ক্রমহ্রাসমান পদ্ধতিতে তোমার ক্যালকুলেশনে দক্ষ হইতে হবে। দিন শেষে এই দুটো জিনিস দরকার, একটা হচ্ছে সূত্র আয়ত্ত রাখা, সরলরৈখিকে ক্রমহ্রাসমানে ক্যালকুলেশনে পারদর্শী হওয়া। খ এবং গতে কি কি আসতে পারে দেখো, জাবেদা যাইতে পারে,
জাবেদা প্রস্তুত করো, প্রথম 1 বছর বা 2 বছর বা 3 বছর জাবেদা প্রস্তুত করো, খতিয়ান প্রস্তুত করতে বলতে পারে, অপচয় সারণী প্রস্তুত করো বলতে পারে 1 2 3 4 বছরের, লাভ ক্ষতি নির্ণয় করা বলতে পারে, কিংবা বিশদায় বিবরণীতে অথবা আর্থিক অবস্থা বিবরণীতে অবচয় কই যায়। বিশদায় বিবরণীতে অবচয় যায় হচ্ছে পরিচালন ব্যয়তে, এবং আর্থিক অবস্থা বিবরণীতে পুঞ্জীভূত অবচয় বাদ হয় স্থায়ী সম্পদ থেকে। সো এইটাই তোমার খ এবং গ। তার মানে তুমি আলটিমেটলি এই 5টা আইটেম যদি পড়ো, তোমার এখানে খ প্লাস গ দুইটাই কভার হয়ে গেছে। তার মানে 4 + 4 = 8 নাম্বার। তুই 5টা টপিক পরে 8 নাম্বার কভার করতে পারতেছো। সো এর চেয়ে বেশি তোমাকে আর সহজ করে দেওয়া কোনোভাবেই কোনো শিক্ষকের পক্ষে আমি মনে করি না সম্ভব। সম্ভব হইতে পারে, সে আমারও গুরু হইতে পারে, অস্বাভাবিক কিছু না। মানুষের শিখার কোনো লিমিটেশন নাই, মানুষের জানার কোনো লিমিটেশন নাই। সো এবার তোমাদের আর্থিক বিবরণী শুরু করার আগে তোমাদের আরো কিছু বলে নিই। তোমাদের এই অ্যাকাউন্টিফাই কোর্সটা যে আসবে সামনে, সো তোমরা দেখা যাবে আর্থিক বিবরণীতে তোমাদের প্যারা হয়। আমাদের আর্থিক বিবরণী আমরা পারি না, কম পারি। সো কোর্স জিনিসটা কেন আমি তোমার কথা বলি যে এইরকম অ্যাকাউন্টিফাই কোর্সটা কেন এত এক্সক্লুসিভলি আমি রিপ্রেজেন্ট করতেছি তোমার সামনে, তার অন্যতম বিগ রিজন হচ্ছে এইটা আমার কোর্স। আমি যতটা চাই ততটা ক্লাস নিতে পারবো, আমি যতক্ষণ চাই ততক্ষণ পড়াইতে পারবো, আমি যেমনি মন চাই তেমনি সাজেশন দিতে পারবো। So that is a freedom I have. So that is the freedom you need. That is the information you need. আজকে তুমি আর্থিক বিবরণী বুঝতেছো না, তোমাকে আমি আর্থিক বিবরণী 10টা ক্লাস দিতে পারবো, কথার কথা 5টা ক্লাস দিতে পারবো। তোমার আজকে রেওয়ামিল বুঝতেছো, রেওয়ামিল আমি আজকে একটা ক্লাসের মধ্যে শেষ করে ফেলবো। সো এই অ্যাকাউন্টিফাই কোর্সের গ্লোরিয়াস থিং হচ্ছে এইটাই যে টিচার এবং স্টুডেন্ট আমরা পরামর্শমূলক নির্দেশনার মাধ্যমে বা গণতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে আমরা কনসালটেন্টলি জিনিসটাকে গ্রো করবো একসাথে। সো তুমি একটা ফুল প্রিপারেশন অ্যাকাউন্টিং এর কোর্স, 40টা লাইভ ক্লাস, তার মানে তোমার অধ্যায় আছে 20টা, তুমি প্রায় 40টা, মনে করো 50টা 60টা ক্লাস হতে পারে। সো অন অ্যান এভারেজ প্রত্যেকটা ক্লাসের টপিকে 3টা করে ক্লাস পাবা তুমি, 40টার বেশি প্রিমিয়াম নোট, বোর্ড এক্সাম 20টার বেশি, ফ্রি কম্প্যাক্ট বুক, মানে একটা বইয়ের দামও ভাইয়া তোমার আজকে 999 টাকার উপরে, তুমি ওই সবকিছু পাচ্ছ 999 টাকায়, এবং জুম সেশন তো আছেই। তার মানে একটা কোর্স যেখানে তুমি 40টা লাইভ ক্লাস পাবা, বই পাবা, হ্যান ত্যান, বুকি চুকি 1420, মানুষ তো বই কিনতে গেল কোর্সটা কিনে। তো ওয়াই আর গোয়িং টু লেট? সো এই অ্যাকাউন্টিং কোর্সে আমাদের ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি 1 তারিখে। সো জয়েন আস। ওকে, আর্থিক বিবরণী। এখন তোমরা বলো আর্থিক বিবরণী স্কিপ করবা কে কে? আমাদের আজকের মেইন টপিক এবং শেষ না একটা আছে আজকে, বলতে পারো আজকে আমাদের মেইন টপিক আর্থিক বিবরণী, দ্য চ্যাপ্টার ইউ আর ওয়েটিং ফর। আই নো সো আর্থিক বিবরণী তোমরা কে কে স্কিপ করা ধান্দায় আসো আমাকে বলো। আর্থিক বিবরণী, আচ্ছা ভাইয়া লিঙ্কে ঢোকা যাচ্ছে না, ভাইয়া তুমি আমাদের পেজে যোগাযোগ করতে পারো বা আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে তুমি ইজিলি একটা পেজে মেসেজ দিলেই হবে যে ভাই আমি অ্যাকাউন্টিফাই কোর্স কিনবো, তুমি ইজিলি আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। আর আমি কোর্সের লিঙ্কটা আবারও পেস্ট করে দিছি, কোনো প্যারা নেই, ঠিক আছে? আর্থিক বিবরণী কি স্কিপ করা ধান্দায় আসো ভাইয়া কেউ? আচ্ছা, যদি স্কিপ করা ধান্দায় না থাকো তাহলে ক্লাস শুরু করি। স্কিপ করা ধান্দা থাকলে বলতাম ভাই বাদ দাও, পড়াবো না। তোমার গুরুত্বপূর্ণ মধ্যে আর্থিক বিবরণী বিভিন্ন অংশ সম্পর্কে আগে জ্ঞান থাকতে হবে। তার মানে তোমার আজকে এই যে 5টা ধাপ আছে, এই 5টা ধাপ সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। বিষয় বিবরণী 2টা ছক, এই 2টা ছক কি কি ভাইয়া? 2 ধরনের ছক, একটা হচ্ছে আয় বিবরণী, একটা হচ্ছে আয় বিবরণী এন্ড আরেকটা হচ্ছে বিষয়দায় বিবরণী। বিষয়দায় বিবরণী, এই দুইটাই তোমরা আইডিয়া থাকতে হবে। দুইটা তুমি আইডিয়া না থাকলে তোমরা ভালো করবা। আয় এবং ব্যয় শ্রেণী বিভাগ, মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আয়, মালিকানা সত্ত্ব বের করতে পারতে হবে, আর্থিক অবস্থা বিবরণী সম্পর্কে জ্ঞান থাকতে হবে, সম্পদ ও দায়ের শ্রেণী বিভাগ, তার মানে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, এরপর তোমার চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, এই সম্পর্কে তোমার একটা গভীর ধারণা থাকতে হবে। হ্যাঁ, স্কিপ করবা।
রিসিভ করা ধান্দা ছিল, বর্ণ হয় না ভাইয়া, বুঝছো? হ্যাঁ, আর্থিক বিবরণী গলা একটা কাটা, না পারবা গিলতে, না পারবা বের করতে। এবং আর্থিক অবস্থার বিবরণীতে বা আর্থিক বিবরণীতে তোমার সাকসেসফুল হওয়ার পিছনে অন্যতম বড় রিজন হচ্ছে, বা ইনশাআল্লাহ সাকসেসফুল হবা তার পিছনে অন্যতম বড় রিজন হচ্ছে সমন্বয় সমূহ। তোমাকে সমন্বয় সমূহগুলো রিড করতে পারতে হবে, যে সমন্বয় সমূহে কি চাইছে। যেরকম সমাপনী মজুদ পণ্য, আগুনে বিনষ্ট পণ্য, ক্রয় সংক্রান্ত, বিক্রয় সংক্রান্ত, ফেরত, বকেয়া, অগ্রিম সংক্রান্ত সমন্বয়, সাপ্লাইজ, বিজ্ঞাপন, মূলধন, উত্তোলনের সুদ, অবচয়, অনাদায়ী পাওনা, এই অনাদায়ী পাওনা সঞ্চিতি, ভ্যাট, চালানি পণ্য, এই সকল সম্পর্কে, মানে এই যা দিছি এর বাইরে আর আসবে না, এর মধ্যে থেকেই আসবে। ঠিক আছে, এর সম্পর্কে আরেকটা জিনিস লিখে দিই, অবচয়। এই সম্পর্কে তোমার পূর্ণ জ্ঞান থাকতে হবে। তুমি কোনোভাবেই সমন্বয়ে এই সকল আইটেমগুলোকে স্কিপ করে তুমি ভালো কিছু করতে পারবা না। সো আমার গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে এগুলাই আসতেছে যা আমি তোমাকে বললাম। ঠিক আছে, সো ভাইয়া ক নাম্বারটা খালি কেন? কারণ আমি ক নাম্বারে ইউজুয়ালি যখন আমি আর্থিক বিবরণী নিয়ে কাজ করতেছিলাম তখন আমি দেখলাম ভাইয়া ইউজুয়ালি ক নাম্বারের ক্ষেত্রে মানে এমনি লিখে বোঝানো যাবে না। আমার বিষয়দায় বিবরণী বিভিন্ন ভাগ আছে, তোমাকে আমি বলে বুঝাবো। বিষয়দায় বিবরণী বিভিন্ন ভাগ আছে, বিক্রিত পণ্যের ব্যয়, মোট মুনাফা, পরিচালন ব্যয়, এরপর তোমার মোট সম্পদের পরিমাণ, এরপর মোট দায়ের পরিমাণ, মালিকানা সত্ত্বের পরিমাণ, বিভিন্ন ধাপ আছে কিন্তু আর্থিক বিবরণীর। সো আমাকে এই ধাপের ছোট ছোট অংশগুলোকে জানতে হবে, জানতে হবে। প্রথম কথাই ছোট ছোট অংশ, যেরকম একটা উদাহরণ দিয়ে দিই, বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, 2 নম্বরটা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট, আয় এবং ব্যয় সম্পর্কে জানতে হবে, আয় এবং ব্যয়। 3 নম্বর হচ্ছে সম্পদ ও দায়। 4 নম্বর হচ্ছে সমন্বয়, এবং 5 নাম্বার হচ্ছে আমাদের যেই মানে বিনিয়োগের সুদ, ছোট ছোট ক্যালকুলেশন, যেটাকে বলতে পারি ছোট ছোট ক্যালকুলেশন, এগুলো আমার সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আলটিমেটলি তুমি ঘুরা ফিরা যত জায়গায় যাও ভাইয়া, ক নাম্বারে তোমার এর বাইরে আসলে আসার মতো কিছু নাই। তোমাকে কতে বলতে পারে বিক্রিত পণ্যের ব্যয় বের করো, বা মোট সম্পদের পরিমাণ বের করো, বা চলতি সম্পদের পরিমাণ বের করো, বা চলতি দায়ের পরিমাণ বের করো, বা মোট মুনাফা পরিমাণ বের করো, বা ছোট ছোট ক্যালকুলেশন, বিনিয়োগের সুদ কত, উত্তোলনের সুদ কত, অবচয় কত, বকেয়া ভাড়া কত, অগ্রিম ভাড়া কত, এই ছোট ছোট জিনিসগুলোই ক নাম্বারে আসে। সো এইগুলো তোমার কাছে একদম ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার। এবং খ আর একটা স্ল্যাশ দিয়ে দিই, খ এবং গ এই দুইটার ক্ষেত্রে ঠিক সেম জিনিসটাই প্রযোজ্য। 1 নম্বর হচ্ছে বিশদ আয় বিবরণী। 2 নম্বর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। 3 নম্বর হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। এবার তোমরা নিশ্চয়ই হাসতেছো, তাই না? যে ভাইয়া আপনি তো বললেন যে শর্ট করে দিবেন, আপনি তো লং করে দিছেন। ভাইয়া আমার এই লং, অনেক সময় মনে রাখবা, শর্ট পিচের খেলাই সবসময় যে ক্লাসিক খেলা হয় তা না। লং পিচের খেলাও অনেক সময় তোমাকে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে সাহায্য করবে। তুমি কয়ের জন্য যে সকল আইটেমগুলো পড়ছো, তোমাকে আমি যখন গুরুত্বপূর্ণ টপিকগুলো বলছি, তখন তুমি যখন এখানে বিষয়দায় বিবরণীতে ফোকাস করছো, তুমি যখন এখানে মালিকানা সত্ত্ব বিবরণীতে ফোকাস করছো, তুমি যখন এখানে আর্থিক অবস্থা বিবরণীতে ফোকাস করছো, তোমার যখন এই 3টা ছক সম্পূর্ণ আয়ত্তে থাকবে, তোমার যখন এই 3টা ছক তুমি ফুল পারবা, ফুল মুখস্থ, তোমার আল্লাহর দুনিয়ায় যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক তুমি পারবা। দ্যাট ইজ ওয়াই আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার যে গুরুজি ছিল অ্যাকাউন্টিংয়ে, সে আমাকে অ্যাকাউন্টিংয়ে মানে আর্থিক বিবরণী শুরু করছে ছক মুখস্থ করা, যে তুই ছক মুখস্থ কর। কারণ তুমি যখন ছকটা পারবা, তোমার খ, গ, ক কি আসলো ডাজন্ট ম্যাটার, তুমি ছক থেকেই আসবে। এই 3টা ছকের কথা লিখলাম না, এই 3টা ছকে থেকেই খ এবং গতে প্রশ্ন আসবে। কিন্তু আমি ক্লাসিফিককে আলাদা করে দিই, তখন তুমি কি করবা জানো? তুমি শুধু ওই ছোট ছোট অংশগুলো পড়বা। আল্লাহ না করুক প্রশ্নটা ফুল আর্থিক বিবরণী চাইলো, ফুল বিষয়দায় বিবরণী চাইলো, তখন তুমি গিয়া পারবা না।
কিন্তু তুমি যখন একটা ফুলের জন্য প্রিপারেশন নিবা, তো আমি ফুল আর্থিক অবস্থা বিবরণী পারতেছি, ফুল বিষয়দায় বিবরণী পারতেছি, ফুল মালিকানা সত্ত্বে বিবরণী পারতেছি, তুমি তখন ছোট ছোট অংশ দেখ, তোমাকে ফুল অংশ দেখ, তুমি পুরোটাই পারবা, তোমাকে তখন আর কেউ আটকাইতে পারবে না। সো আমার কথাটা কি তোমাদের বুঝে আসছে যে আর্থিক অবস্থা বিবরণীর মেইন বা আর্থিক বিবরণীর মেইন তোমার ট্রিক্সটা কোন জায়গায়? মেইন ট্রিক্সটা হচ্ছে আলটিমেটলি তোমার এই তিনটা ছকেই, এই তিনটা ছক করবা, সমন্বয় জাবেদারা দেখবা, ক্যালকুলেশনটা বুঝবা। আল্লাহর দুনিয়া করা বাপের সাবধানে তোমাকে আর্থিক অবস্থা বিবরণীতে বা আর্থিক বিবরণীতে আটকাবে। এটা খুবই কমন। আমি যেটা শিখছি আমি তোমাকে ওইটাই শিখাবো। আমি শিখা লাভবান হয়েছি, তুমি কি আমি পিছাবো কেন? আমি শর্টকাটে যাবো না, কারণ শর্টকাটে গেলে একটু কোশ্চেন ঘুরে আসলে তুমি পারবা না, তোমার শুধু শুধু 10 মার্ক ছেড়ে দিয়ে আসতে হবে। আমি কেন তোমাকে 10 মার্ক ছেড়ে দেওয়ার সুযোগ দিব? তাই না? জিনিসটা তো খুবই অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো তুমি যে কাজটা করবা, এই সবগুলো ছক পড়বা, এরপর তুমি বিসমিল্লাহ বলে পরীক্ষা দিতে যাবা। এরপর আমি দেখি আর্থিক বিবরণী কোন জায়গা থেকে প্রশ্ন এসে তোমার আটকাইছে, এরপর আমি দেখব। এই যে একজন রুবায়েত ভাই, আমি তো আরে শাইমা বলছে মুখস্থ। রুবায়েত, আমি তো ভাই আসলে কমার্সের, আমি তো জানি না তোমাদের আর্টসের কবে হবে। তোমাদের ফারিয়াবুকে জিজ্ঞাসা করতে পারো তোমাদের আর্টসের এই লাইভ ক্লাসগুলো কবে হবে। সো এবার আসি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। সো একতরফা দাখিলা পদ্ধতির পরেই আমি লাস্টে আলোচনা করব তুমি কোন সকল অধ্যায়গুলো করবা এবং কোন সকল অধ্যায়গুলো করলে তুমি 9টা সৃজনশীলের প্রিপারেশন নিয়ে যাবা। তোমাকে 11টার মধ্যে তুমি 9টা সৃজনশীলই পারবা, তাও আবার মাত্র 5টা অধ্যায় করে, 10টার মধ্যে 5টা অধ্যায় করে যাবা। এই সকল টেকনিক ভাইয়া কেন? আমি কি গাধা? আমি কি গরু? আমি কেন গাধার খাটনি খাটবো? আমি কেন হাল চাষ করব? আমি মানুষ, আমাকে টেকনিক্যালি চিন্তা করতে হবে। আমি মনে হয় কি তোমার আলটিমেটলি আমি 20 ঘন্টা তোমাদের এই স্লাইড বানানোর পিছনে নষ্ট করছি? আমি 20 ঘন্টা কি শুধু শুধু এগুলো পিছনে নষ্ট করছি তোমাদের জন্য? আমি নষ্ট করছি এই জন্য যাতে তুমি বুঝতে পারো ভাইয়া কোন জায়গা থেকে প্রশ্ন আসাটা জরুরি, কোন জায়গা থেকে আমার ইজিলি সলিউশন করতে পারবো। আমি জানি ভাইয়া তোমরা কেউ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, আমি জানি তোমরা কেউই আহামরি পইরা আসো না এই জায়গাটায়। তোমরা যেই আসছো কোনো রকমে পাশ করে আসছো। সো পাশ করা স্টুডেন্টকে আমি প্লাস পাওয়ার ওয়ে দেখাই দিব। সো তুমি আর কি চাও? খুবই কমন সিনারিও। ওকে, সো একতরফা দাখিলা পদ্ধতি আমাদের লাস্ট টপিক। এরপরে যে আমরা অধ্যায় নিয়ে আলোচনা করব যে কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন কেমনে পড়বো আমরা। সো প্রারম্ভিক ও সমাপনী মূলধন তোমার জানা থাকতে হবে এখানে। এরপর হচ্ছে লাভ লোকসান বিবরণী তোমার জানা থাকতে হবে। সম্পদ দায়ের বিভিন্ন প্রকারভেদ, মূলধন জাতীয়, এরপর এগুলো তোমার জানা থাকতে হবে। বৈষয়িক বিবরণী প্রস্তুত তোমার জানতে হবে। মূলধন সংক্রান্ত আলোচনা করতে হবে। মূলধন সংক্রান্ত লেনদেনগুলা, মূলধন সংক্রান্ত অঙ্কগুলা তোমার জানা থাকতে হবে। উত্তোলন সংক্রান্ত লেনদেন, সুদ, এগুলো তোমার জানা থাকতে হবে। ঋণের সুদ তোমার জানা থাকতে হবে। অনাদায় পাওনা সংক্রান্ত, বকেয়া অগ্রিম সংক্রান্ত, বিষয়দায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। তোমাকে এই সকল টপিকগুলো দিছি, এই সকল টপিকগুলোর মধ্যেই তোমার যা যা পড়ার সব এসে পড়বে। তুমি এর বাইরে থেকে আসলে আসার মতো তেমন আর কিছু থাকবে না, ঠিক আছে? সো তোমার আলটিমেটলি আমি যদি আরো একটু শর্ট করে দিই, তোমার মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনটা? লাভ লোকসান বিবরণী, বৈষয়িক প্রস্তুত বিবরণী, এরপর এগুলা ক এর জন্য, হ্যাঁ এগুলো হচ্ছে ক এর জন্য। এরপর এই দুইটা হচ্ছে তোমার খ এর জন্য, খ বা গ, এবং এইটা হচ্ছে তোমার খ বা গ এর জন্য। শেষ। তুমি আর কি চাও? এটা হচ্ছে খ বা গ। তুমি আর কি চাও? আমি তোমাকে আরো শর্ট করে দিছি, কিন্তু এই দুইটা বিবরণী হচ্ছে আমাদের মেইন, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের একতরফা নিয়ে আলোচনা। সো এবার তোমরা আমাকে একটু বলো তোমাদের কোনো জায়গায় বুঝতে কোনো ধরনের সমস্যা আছে কিনা। আমি একতরফা ফাঁকা রাখছি ক খ গ, কারণ ভাই আমি দেখছি আলটিমেটলি তোমাদের এইসব বুঝায় কোনো লাভ হয় না, কারণ একতরফাটা নতুন আমাদের, এবং একতরফা দিয়ে আসলে তুমি যদি ওই রকম অ্যানালাইসিসলি কোশ্চেন লিখতে যাও তখন তুমি প্যারা খায় যাবা দিন শেষে গিয়ে। হ্যাঁ, সো এবার আসবো হচ্ছে আমরা আমাদের লাস্ট আজকের আলোচনায়। আমাদের আজকে লাস্ট আলোচনায় যে ভাইয়া আমরা কোন অধ্যায়টুকু পড়বো এবং কোন অধ্যায় থেকে আমাদের কিরকম প্রশ্ন আসবে, ঠিক আছে? সো আগে একটু বলো যে তোমরা কি চাও। আমি তোমাকে অল্প ভাজায় মচমচা করে দেই, নাকি জিনিসটাকে পুরায়া একদম করকরা করে ফেলি? তোমরা কি চাও? আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই। তোমরা কি চাও? অল্প ভাজায় মচমচা নাকি একদম পুরিয়ে মচমচা? তোমাদের মুখ থেকে শুনি। বলো বলো বলো, দ্রুত বলো।
কোনটা চাও, অল্প ভাজায় মচমচা নাকি বেশি ভাজায় মচমচা? তাহলে আমি তোমাকে ওই অনুযায়ী শুরু করব। অল্প ভাজায়, আরে আরে তামিদ, আরে ছাগল, পুরায় মচমচা মানে আমি তোমাকে বড় সিলেবাস দিব। অল্প ভাজায় মচমচাই তোমাদেরকে দিচ্ছি। দেখো আমি যা বলবো তা একদম মনোযোগ সহকারে শুনবা, এর বাইরে এক বিন্দু বেশি বুঝবা না, এক বিন্দু কম বুঝবা না। দেখো আমি ফার্স্টে আসি, আমাদের প্রশ্ন থাকবে কয়টা? আমার প্রশ্ন থাকবে 11টা। সেই 11টা প্রশ্ন থেকে আমার অ্যান্সার করতে হবে 60টা প্রশ্ন। সো আমার যখন 11টা থেকে 60টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, এই 60টা প্রশ্নে আবার দুইটা ভাগ আছে, দুইটা ভাগ। সেটা হচ্ছে দুইটা প্রশ্ন ফিক্সড আর্থিক অবস্থা বিবরণী থেকে বা আর্থিক বিবরণী থেকে, বাকি 5টা প্রশ্ন তোমার আমার বিভিন্ন জায়গা থেকে আমার আসবে। বাকি 5টা প্রশ্ন কি আসবে ভাইয়া? বিভিন্ন জায়গা থেকে আমার দিতে হবে। তাহলে আমার 11টা প্রশ্ন দেওয়া থাকবে, অ্যান্সার করতে হবে 60টা, দুইটা ফিক্সড আর্থিক বিবরণী, তার মানে আমি অ্যান্সার করতেছি 5টা। সো এবার একটু আসো, আমি আর্থিক বিবরণীতে আমার দুইটা ফিক্সড, আমার আর্থিক বিবরণীতে দুইটা ফিক্সড, এই দুইটা চেঞ্জের কোনো ওয়ে নাই। ঠিক আছে, এই দুইটা আমার আর্থিক বিবরণীতে ফিক্স, এই দুইটা চেঞ্জের কি নেই, কোনো ওয়ে নেই। এইবার আমার অ্যান্সার করতে হবে কয়টা? 5টা অ্যান্সার করতে হবে। আমি তোমাকে বলে দিব কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে। হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে আসবে একটা প্রশ্ন, ও এখান থেকে দুইটা আসবে ভাইয়া। এখানে তোমার দুইটার মধ্যে তোমাকে দুইটাই অ্যান্সার করতে হবে, এটা আরো ইম্পর্টেন্ট। হ্যাঁ, দুইটা আসবে, তোমাকে দুইটা অ্যান্সার করতে হবে। কিন্তু তোমাকে হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে আমি একটা প্রশ্ন ধরলাম, হিসাবের বইসমূহ থেকে দুইটা প্রশ্ন ধরলাম, এরপর তোমার রেয়ামিল থেকে আমি একটা প্রশ্ন ধরলাম, এরপর তোমার কুরিন থেকে আমি একটা প্রশ্ন ধরলাম, এরপর কার্যপত্র তো আমি আপাতত বাদ দিলাম, আর আমি তোমার দৃশ্যমান অদৃশ্যমান তার মানে অবচয় থেকে একটা প্রশ্ন ধরলাম। ইউজুয়ালি দুইটা প্রশ্ন আসে, একটা প্রশ্ন ধরলাম। এইবার আমার এখান থেকে যদি দুইটা চলে যায়, বাকি কটা অ্যান্সার করতে হয়? 5টা। সো দেখো তো ভাইয়া, আমি যদি মনে করো ব্যাংক সমন্বয় বিবরণী বাদ দিই, আমি হিসাব বিজ্ঞান নীতিমালা বাদ দিই, আমি যদি কার্যপত্র বাদ দিই, তাহলে আমার কয়টা অধ্যায় পড়তেছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা অধ্যায় পড়তেছে। তার মানে 5টা অধ্যায় যদি আমি পড়ে, 5টা অধ্যায় যদি আমি পড়ে, আমি এখান থেকে একটা ফিক্সড, এখান থেকে আমার একটা আমি দিবই, এখান থেকে আমি একটা পারবো, এখান থেকেও একটা, এখান থেকেও একটা। তার মানে 1 2 3 4 5, তার মানে আমার টোটাল 5টা কিন্তু হয়ে গেছে, কোটা পূরণ। আর এখানে দুইটা, টোটাল 7টা। এক্সট্রা মার্জিন হিসেবে আমার এখানে কিন্তু দুইটা প্রশ্ন আসবে, আমি এখান থেকে একটা ধরছি, আমার হাতে আর একটা প্রশ্ন হবে। এবং অনেকেই ব্যাংক সমন্বয় বিবরণী পারো, ব্যাংক সমন্বয় বিবরণী থেকে তোমার একটা প্রশ্ন আসবে। আলটিমেটলি তুমি কঠিন অধ্যায় কার্যপত্র তুমি স্কিপ করতে পারতেছো। কঠিন অধ্যায় যদি বলি, তোমার যদি মনে করো ভাই আমি ব্যাংক সমন্বয় বিবরণী দেখাবো, তাহলে ভাইয়া তুমি মোটামুটি অবচয় স্কিপ করতে পারবা। তোমার যদি মনে হয় ভাই আমি কার্যপত্র দেখাবো, তাহলে তুমি প্রাপ্য হিসাবে হিসাব সমূহ স্কিপ করতে পারবা। আমার কাছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুমি তো ফুল সিলেবাস ধরতে হইতেছে না, তাইলে তোমার তুমি কেন তো পেছাবা? এটা তোমার কাছে এখন কনভিনিয়েন্ট। এখন তুমি যদি বলো ভাইয়া আপনি কি বলেন, আপনি কোনটা আমাকে সাজেস্ট করেন, তাহলে আমি বলবো ভাইয়া তুমি এই কটা অধ্যায় করে যাবা, এটা করবা, এটা করবা, এটা 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 এটা, শেষ। তোমার খেলা এখানেই শেষ। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অধ্যায় করতেছো, এবং 7টা অধ্যায়ের মধ্যে তোমার এই অধ্যায়টা তো ফিক্স, এটা হিসাবের বাইরে। তোমার আর্থিক বিবরণী তো ফিক্সড, এটা আমার হিসাবের বাইরে, এটা আমি হিসাবেই আনতেছি না। তো তার মানে আমি 6টা অধ্যায় করে গেলে 6টা অধ্যায় যদি আমি করে যাই, তাহলে এই 6টা অধ্যায় থেকে আমি 1টা 2 3টা 4টা 5টা 6টা 7টা, 6টা অধ্যায় করে গেলে আমি 7টা প্রশ্ন পাবো। 7টা থেকে আমি অ্যান্সার করতে হবে 5টা, 2টা আর আমার কাছে এক্সট্রা রয়ে গেছে।
কে যদি মনে করো ভাই ব্যাংক সম্বন্ধে বিবরণী করবো না, করো না, তোমার হাতে স্টিল এখানে দুটো অপশন আছে। তুমি যদি চিন্তা করো ভাই আমি প্রাপ্য হিসাব সমূহ করবো না, তাহলে তোমাকে ব্যাংক সম্বন্ধে বিবরণী করতে হবে। তার মানে আমি যেগুলো স্টার্ট দিছি, তুমি মনে করো একটা বাদ দিলে ম্যাক্সিমাম একটা অধ্যায় বাদ দিতে পারবা। তুমি একটা অধ্যায় যদি বেশি বাদ দাও, তুমি চিন্তা করো ভাই আমি ব্যাংক সম্বন্ধে বিবরণীও করবো না, আমি আবার ভাইয়া প্রাপ্য হিসাবে সমূহ করবো না, তাহলে ভাই তোমাকে আবার কার্যপত্র তখন করতে হবে। সো এই নিয়ম আছে, কিছু হিসাব আছে, তোমাকে হিসাবগুলো ভাবে ক্যালকুলেশন করতে হবে। আমি তোমাকে বলবো ভাইয়া অনেকে ব্যাংক সম্বন্ধে বিবরণী পারো, গোলায় ফেলতে পারো, দ্যাট ইজ আমি মানা করি, বাট করলে করো। তাহলে তুমি এখান থেকে একটা, তাহলে আমি তোমাকে আরেকটু রাফলি বলি, এখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, বা এখান থেকে একটা দেখাবা, আর এখান থেকে দুইটা, শেষ, খেলা শেষ। এখন বলো তোমার এখন এই ফার্স্ট পেপারের ক্ষেত্রে আর কোনো প্যারা আছে কিনা? আমি যা বুঝানোর, যা বলার তোমাকে আমি বলে দিছি, এর চেয়ে বেশি আসলে কোনোভাবেই তোমাকে আমি বুঝাইতে পারবো না বা তোমাকে আমি শোনাইতে পারবো না। সো বলো তোমরা কি আমার বুঝতে পারছো সবাই আমার কথাগুলো? হ্যালো, হ্যাঁ সাউন্ড তো আছে। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারছো? তোমার এই যে 6টা স্টার দিছি, এই 6টাই করে যাবা। আমি কিন্তু ব্যাংক সম্বন্ধে বিবরণীর পক্ষে না, কিন্তু আমি দিছি, অনেক স্টুডেন্ট পারে, কিন্তু আমি অবচয়ের পক্ষে। অবচয় ইজি। আমি কুরিনের পক্ষে, কুরিন ইজি, কুরিন জাবেদা, দিন শেষে কুরিন জাবেদা, কুরিনের মধ্যে দুইটা জাবেদার খেলা, তুমি এগুলো কেন বাদ দিবা? সো মানে এখন আমাকে বলো তোমাদের এই ক্লাসটা কেমন লাগছে? আমি জানি অনেক বোর ছিল, অনেক লম্বা ছিল, অনেকে আবার রিপিট দেখবা। সো তোমাদের আবারও আজকে আমাদের ক্লাসের স্পন্সর হচ্ছে অ্যাকাউন্টিফাই 1.0, তোমাদের প্রিয় বুলবুল ভাই। ইটস টাইম টু অ্যাকাউন্টিফাই উইথ বুলবুল ভাইয়া। আমাদের কি কি পাচ্ছ তোমাকে অলরেডি বলে দিছি, মাত্র 999 টাকায়। যারা অ্যাকাউন্টিংয়ের একদম কম্প্যাক্ট কোর্স খুঁজতেছো, যারা চাও যে আমি অ্যাকাউন্টিংয়ে বেস্ট অফ দ্য বেস্ট হবো, শুধুমাত্র অ্যাকাউন্টিং স্পেশালাইজড হবো, তারা এই কোর্সে এনরোল করে ফেলতে পারো। ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমাদের বিসমিল্লাহ বলে ক্লাস শুরু। সো বলো এবার কি কারো কোনো ধরনের প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে, আমাদের ক্লাসের সমাপ্তি এই জায়গাটাতেই। সো তোমাদের ক্লাসটা কেমন লাগলো আমাকে জানাবা। আর তোমাদের যে কোনো সমস্যায়, আমি একটা কমেন্ট করতেছি, তোমাদের যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমার রিপ্লাই দিতে অনেক সময় লেট হয়, সো ডোন্ট বি আপসেট, বাট আমি রিপ্লাই দিব। এবং তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা বলে আমি দোয়া করতেছি, আশা করতেছি সবাইকে। এবং এটা তো মাত্র শুরু হইলো, মানে অ্যাকাউন্টিং নিয়ে, মানে আমি অনেকদিন এরকম ক্লাস টাস নেই ইচ্ছা করেই যে ছিনিমিনি খেলা একটু পরে শুরু করবো। 25 ব্যাচ জানে কি নালা দিয়েছে অ্যাকাউন্টিং ওদের, তোমরা ভিডিওগুলো দেখবা যে অ্যাকাউন্টিং আগের ক্লাসে যা সাজেশন দিচ্ছে সেগুলোই আসছে। ভাইয়া জিনিসটা হচ্ছে, দিন শেষে তুমি পরিশ্রম করতেছো কতটুকু। আমি ভাই 20 ঘন্টা খাটছি, তাই আমি কমন দিব না তো কে কমন দিবে? আমি 20 ঘন্টা অ্যানালাইসিস করছি, আমি তোমাকে ভাই বলে দিচ্ছি, আরেকজন করুক সেও করবে। সো ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট উইথ মি। অনেকে স্টুডেন্ট আসলে করে দিন শেষে আমি দেখছি যে তুমি যদি আমাকে এসে নাড়াও, তাহলে তুমি কোন দিকে যে নিজেই নাইরা যাবা তুমি জানো না। তুমি আইসো বাজাইতে আমাকে, কিন্তু তুমি নিজে যে তখন বাজবা তুমি এটা বুঝবা না, ঠিক আছে? সো কিছু স্টুডেন্টের জন্য বললাম জিনিসটা, তারা এই তাসমিয়া জান্নাত মজা নেয়। তাসমিয়া হ্যাঁ তুমি আসো প্লিজ, 999 জায়গায় তোমার হচ্ছে 9999 তোমাকে ভর্তি দিতে হবে, ঠিক আছে? সো আশা করি তোমার ক্লাসটা ভালো লেগেছে। যদি সবার ক্লাসটা ভালো লাগে, পিডিএফটা আমি দিয়ে দিব। আমি কিন্তু কোনো শেয়ারের কথায় যাই নেই যে আমার ক্লাসটা শেয়ার করতে হবে এত, অনেক সময় কিন্তু অনেকে বলে। সো আমি তোমাদের একটা কারণেই বললাম যে ক্লাসটা তোমরা উপকৃত হলে আমার কাছে ভালো লাগবে। আমার যখন স্টুডেন্ট এসে বলবে যে ভাইয়া আপনার অ্যাকাউন্টিং কমন পড়ছে, ভাইয়া আপনি অ্যাকাউন্টিং এই করাইছেন সেই করাইছেন, এগুলো আমি হুবহু কমন পেয়েছি, আমার কাছে তখন দিন শেষে ভালো লাগবে। তো তোমরা ছোট্ট একটা কাজ করবো, একটা রিভিউ দিয়ে দিবে আমাদের আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা গ্রুপে ক্লাসটা কেমন লাগছে। এবং তোমাদের যে কোনো সমস্যায়, তুমি আমার স্টুডেন্ট হও বা না হও, তুমি আমার কোর্সে ভর্তি হও বা না হও, তুমি পাওয়ার প্লেতে ভর্তি হও বা না হও, তুমি যে কোনো জায়গার স্টুডেন্ট হইতে পারো, তুমি আমাকে নির্দ্বিধায় মেসেজ দিতে পারো অ্যাকাউন্টিংয়ের যে কোনো সমস্যায়। আমি যখনই ফ্রি হবো আমি তোমাকে তখনই রিচ আউট করবো। আমি এখানে ব্যবসা করতে আসিনি ভাইয়া, আমি কানেক্টিভিটি তৈরি করতে আসছি তোমার সাথে। তোমার যদি আমাকে ভালো লাগে তুমি আমার কাছেই আসবে দিন শেষে, ঠিক আছে? সো নাবিল, পাওয়ার প্লে তো আমাদের আছে এইচএসসি 26 ব্যাচের। আর আমার অ্যাকাউন্টিংয়ের স্পেশালাইজড তোমার কোর্স 999 টাকা একটা বই সহ অ্যাকাউন্টিফাইয়ের। সো তোমরা সবাই ভালো থাকবা,
ও হ্যাঁ, ফারদিন উত্তেজিত 2700। ও আচ্ছা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং তোমার আজকে অ্যানালাইসিস ক্লাসটা কেমন লেগেছে সেটা অবশ্যই আর্টস অ্যান্ড পাঠশালা গ্রুপে জানাই দিবা। সবাই যাতে জেলাস ফিল করুক যে হাউ উই ইন্টারকানেক্টেড, যে আমরা কীভাবে অ্যাকাউন্টিং নিয়ে খেলেছি। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ার জন্য দোয়া করো এবং ভাইয়া তোমাদের জন্য দোয়া রইল। এগেইন তুমি যে কোনো প্রান্তেরই হও, তোমার অ্যাকাউন্টিং নিয়ে যে কোনো সমস্যা ভাইয়াকে জানাবা, এবং আমরা ইনশাল্লাহ অ্যাকাউন্টিংয়ের সমস্ত ভয়কে জয় করে ফেলবো। আল্লাহ হাফেজ ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর নাইলে তোমরা সবাই বিদায় নিতে পারো। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমি 1-2 মিনিট আছি। তাসমিয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মানে কয়বার সালাম দাস তুই? তো বলো তুমি তাসমিয়া, কি কোর্সে এনরোল করতে পারো চাইলে? হ্যাঁ, আর আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমাদের। একটা দেখো, আমি তোমাদের কমেন্টে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমাদের। এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ে একটি স্পেশালাইজড গ্রুপ। সো এই গ্রুপে চাইলে তোমরা এনরোল করে, মানে এই গ্রুপে চাইলে তোমরা জয়েন করে তোমরা অ্যাকাউন্টিং নিয়ে যে কোনো সমস্যা সেই গ্রুপে পোস্ট করতে পারো, যে কোনো কিছু। ওপেন গ্রুপ সবার জন্য। সো আমি সেই গ্রুপে ইনশাল্লাহ তোমাদের সমস্ত করব। ঠিক আছে? সো কারো যদি কোনো প্রশ্ন থাকে, জাস্ট লেট ভাইয়া নো। আর আমার আইডিও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। আমাদের আইডিতে যদি তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আমাকে সরাসরি আইডিতে নক করতে পারো। অ্যাভেলেবেল যখন থাকবো তখনই ভাই তোমার মেসেজের রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে? ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া। ভাইয়া সেকেন্ড ওপর সেশন দিবেন না ফাইজ? 7 স্কিপ করে? হ্যাঁ, তুমি 7 স্কিপই করবো। এই বোকা, কার্যপত্র তো স্কিপ, বাদ কার্যপত্র, তুমি 8ই দিবা। তামিদ, ফাইজ, হ্যাঁ আমরা হয়তো বুধবার বা বৃহস্পতিবারে তোমাদেরকে দিয়ে দিব অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার সাজেশন। এরপর হয়তো আর 2-3 দিন পর তোমাদের এমসিকিউর একটা সাজেশন ক্লাস হবে, সেটা ম্যারাথন ক্লাস হবে, এমসিকিউ 1 শট। সো প্যারানিও না। আর আমি আমার আইডিটা তোমাদের সবাইকে দিয়ে দিয়েছি, দেখো আমি হ্যালো লিখেছি। সো তোমাদের যদি কারো অ্যাকাউন্টিং নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে, তুমি আমাকে সরাসরি আইডিতে মেসেজ দিয়ে করতে পারো, এবং আমি রিপ্লাই দিব। মডারেটর দিয়ে মানুষজন দেওয়া রিপ্লাই, বাট আমি দিই আমার আইডিতে রিপ্লাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি আমাদের সবার দোয়ায়। জ্যোতি, আরে জ্যোতি অনেক দিন পর। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া? তোমার বহুদিন পর দেখলাম। হুট করে ভাইয়ের কথা মনে পড়লো? বুঝলাম না তো, কি করো তুমি? কি রে ভাই, তোরা এখনো কি করতেছো? যাদের কোনো কোশ্চেন নাই তারা চলে যা। আমি তো এমনি যারা আছে যে অনেক স্টুডেন্ট কোনো কথা বললে বা কোনো জিজ্ঞাসা থাকলে আমি রিপ্লাই দিব। আমি এটা ইউজুয়ালি আমার অফলাইন, মানে অফলাইনে যখন আমি পড়াই আমি সেখানে ওই কাজটা করি, যে সবাই চলে আসে, তোমার যাও, যারা কোনো জিজ্ঞাসা থাকে আমাকে করতে পারো। ঠিক আছে? সো দেখা যায় আমি স্টুডেন্টদেরকে, অনেকে চলে যায়, বাট অনেকে বিভিন্ন প্রশ্ন থাকে। সো ওই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি। এই যে বুঝলাম না, তোরা আবার লেহেনেই দাঁড়ায় আসুস। ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন নাই তাহলে আমি আমাদের লাইফটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দোয়া করবা ভাইয়ার জন্য। আল্লাহ হাফেজ।